13 নম্বর অধ্যায়ে যা যা আছে সবকিছু আজকে ক্লাসে আমরা ইনডেপথ আলোচনা করব এবং এখানে যা যা টপিক আছে ন্যূনতম খাদ্য পাইতেছে দেখতেছো। আলটিমেটলি এখানে যদি খাদ্য শৃঙ্খলে খাদ্যকে প্রথম স্তরের খাদ্য এই উপাদান এইগুলো নিজেরা এনজাইম ফেলবে বা এনজাইম থেকে গেছে, তাহলে ওই শক্তিটা আর ফেরত আসতে না, তাই 90 ক্যালোরি শক্তি এগুলো কাজ করে তারপরে এটা পরিবেশে চলে গেছে। নীল কালারের অংশগুলো ছিল যে ব্যাকটেরিয়া এখানে বসবাস করতেছে, আর সাদা কালারের অংশটুকু হইতেছে অ্যান্টিবায়োটিক। খাদ্যের মধ্যে খাদ্যের মধ্যে যে শক্তি জমা আছে এটাকে বলছি আমরা কি রাসায়নিক। এরকম যে বড় মাছগুলো আছে এই শিকারি মাছ, এখানে আমরা এই নামগুলো একটু খেয়াল রাখবো। আমরার মধ্যে ছিল প্রোটিন একটা জটিল উপাদান। আইল্যান্ডের ব্যাপার স্যাপার এখন আমরা দেখে ফেলছি, তো আলটিমেটলি কোনো কিছুই বলা যায় না যে মানুষের আবার কে খায় দেয়। 13 নম্বর অধ্যায়ে যা যা আছে সবকিছু আজকে ক্লাসে আমরা ইনডেপথ আলোচনা করব এবং এখানে যা যা টপিক আছে সবকিছু আমরা আজকের ক্লাসে সুন্দরভাবে বুঝবো এবং পরবর্তীতে এখান থেকে আমরা কিছু সিকিউ আর এমসিকিউ সলভ করব এবং দেখব এখানে কোন কোন এরিয়া থেকে বেশি প্রশ্ন আসে। তো আমরা ক্লাসটা আজকে শুরু করতে পারি। আমাদের প্রথম টপিক হচ্ছে বাস্তুতন্ত্র। তো বাস্তুতন্ত্র বোঝার জন্য আমরা একটা ছবি ব্যবহার করব, ছবি থেকে আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করব এবং একটা ছবি ইনাফ এটা বুঝে ফেলার জন্য। তো তুমি নর্মালি এটা একটা পুকুরের ছবি দেখতেছো, তো পুকুরে নর্মালি হয় কি, তোমার এখানে পানির উপরে দেখতেছো কিছু সবুজ সবুজ উদ্ভিদ ভাসতেছে, এগুলো কিছু সবুজ উদ্ভিদ। দেন এই সবুজ উদ্ভিদ এগুলোর সাথে কিছু ছোট ছোট উদ্ভিদও আছে, এই ছোট উদ্ভিদগুলোকে খাবে এখানে কিছু ছোট ছোট পোকামাকড়। ধরো এগুলো ছোটোখাটো কিছু পোকামাকড় এখানে আছে, এইগুলা কিছু পোকামাকড় ধরে নাও আর কি পোকামাকড়। তো আলটিমেটলি এই ছোট ছোট পোকামাকড় এদেরকে খাইতেছে। দেন এই ছোট পোকামাকড়কে আরও কিছু বড় পোকামাকড় খাইতে পারে, বা এখানে পানির মধ্যে যে ছোট মাছ আছে এরা খাইতে পারে, বা ব্যাঙ খাইতে পারে। তারপরে এই যে ছোট মাছ যেগুলো আছে এগুলোকে আবার বড় বড় যে মাছ আছে পানিতে, এরকম যে বড় মাছগুলো আছে এই শিকারি মাছ যেগুলোকে বলি আমরা, এরা তারপর এদেরকে খাইতে পারে। তো আলটিমেটলি এইভাবে ছোট জিনিসকে বড় জিনিস খাইতেছে এবং যে ছোট জিনিসটা ছিল বা ছোট যে পোকা ছিল বা ছোট যে প্রাণী ছিল সে খাইতেছিল কারে, এইখানে যে ছোট ছোট উদ্ভিদ ছিল এগুলাকে। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ করলো, কিন্তু খাওয়া দাওয়া শেষে এইভাবে সে নিজের জীবন চালাইতেছে এবং জীবন চলতে চলতে একদিন তো জীবন থেমে যাবে, মানে একদিন সে মারা যাবে। তো যেই দিন সে মারা যাবে সেদিন তার ডেড বডিটা আসবে কোথায়, পানির নিচে মাটিতে এসে পড়ে থাকবে তার ডেড বডি। এখন তার ডেড বডি কি ইনট্যাক্ট থাকবে? ডেড বডি অবশ্যই ইনট্যাক্ট থাকবে না। এক সপ্তাহ পরে বা কয়েকদিন পরে তার ডেড বডি আর খুঁজেও পাওয়া যাবে না। কারণ কি, তার ডেড বডি মাটিতে মিশে যাবে। তো এই মাটিতে কে মিশাবে? মাটিতে মেশানোর জন্য একটা বিশেষ শ্রেণীর জীব এখানে উপস্থিত থাকে, যাদেরকে আমরা বলি বিয়োজক। এরা হইতে পারে ছত্রাক, এরা হইতে পারে ব্যাকটেরিয়া। এরা করবে কি, এই যে জীব পানিতে ছিল, যে জীবিত ছিল, তারপরে যখন মারা গেল তখন মাটিতে এসে পড়লো, তখন ওই ব্যাকটেরিয়া বা ছত্রাক এদের দেহের উপরে কাজ করবে এবং এদের দেহকে পচায় ফেলবে, গলায় ফেলবে এবং মাটিতে মিশায় ফেলবে। তো এখানে কিছু ব্যাকটেরিয়া বা ছত্রাক আছে, এগুলা ধরো কিছু ব্যাকটেরিয়া ছত্রাক, এইগুলা কি করবে, এই যে জীবগুলো আছে এগুলোর যে মৃতদেহ এটা মাটিতে মিশায় ফেলবে। তো আলটিমেটলি আমরা এইখানে যা দেখলাম এই জিনিসটাকে যদি আমরা সামিয়ারি করি একটা আলাদা পেজে, তাহলে ব্যাপারটা হইতেছে এরকম দেখায় যে এখানে কিছু সবুজ উদ্ভিদ আছে, এই সবুজ উদ্ভিদগুলা খাদ্য তৈরি করতেছে, সেগুলো ক্ষুদ্র হইতে পারে বড়ও হইতে পারে। তারপরে এদেরকে খাইতেছে কিছু ক্ষুদ্র পোকামাকড়, তাই না? এদেরকে খাইতেছে কিছু ক্ষুদ্র পোকামাকড়। দেন এদেরকে খাইতেছে ছোট মাছ, ছোট মাছকে আবার কে খাইতেছে, এদের থেকে আরেকটু বড় মাছ বা বড় মাছ লিখলাম, একে খাইতেছে কে, এই সব বড় মাছের পরে মানুষ খায় নিতেছে, বা ধরো আরো বড় মাছ এরা খায় নিতেছে, তো স্যামন এদেরকে খেয়ে নিতেছে। তো আলটিমেটলি এরা যখন মারা যাইতেছে তখন এদের উপর কে কাজ করতেছে, তখন এদের উপর কাজ করতেছে হচ্ছে বিয়োজক। বিয়োজক কারা? বিয়োজক হইতে পারে ছত্রাক বা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া বা ছত্রাক এগুলো হইতেছে বিয়োজক হতে পারে, যারা কি করে এই যে মৃতদেহ জীবের এটাকে মাটিতে মিশায় ফেলবে। তো যেহেতু এরা জীবের দেহের বিয়োজন ঘটতেছে বা বিয়োজন করতেছে বা ভেঙে ফেলতেছে, তাই জন্য এদেরকে আমরা নাম দিয়েছি বিয়োজক। যেহেতু বিয়োজন করতেছে তাই জন্য এদেরকে আমরা বলতেছি বিয়োজক। বিয়োজন করে যে সে হইতেছে
বিয়োজক, ঠিক আছে? এই জন্য এদেরকে আমরা বলতেছি বিয়োজক। তো এরা কাজ কি করবে, এই সকল যে জীবগুলো আছে এই জীবগুলো যখন মারা যাবে এদের দেহকে মাটিতে বা পরিবেশে মিশাই দিবে। আচ্ছা, তো আলটিমেটলি এখানে আমরা দেখতেছি সবুজ উদ্ভিদ, এই সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে, তারপর ওই খাদ্য এটা খায়, এরে এই খায়, এরে এই খায়, এরে ওই খায়, এইভাবে এদের সবার জীবন চলে এবং সবাই যখন মারা যায় তখন এই এদের উপর কাজ করে, এদের মৃতদেহের উপর কাজ করে এদেরকে পরিবেশে মিশায় ফেলে। তো এইটাই হইতেছে আমাদের মোটামুটি গল্প। তো এখানে আমরা যে দেখতে পাইতেছি এখানে একটা সবুজ উদ্ভিদ আছে এবং সবুজ উদ্ভিদের উপরে খাদ্যের জন্য নির্ভরশীল কিছু প্রাণী আছে, এবং এই প্রাণীগুলার যখন মারা যায় বা এই জীবগুলো যখন মারা যায় তখন সেই জায়গায় এদের মৃতদেহ মাটিতে বা পরিবেশে মিশিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ ধরনের প্রাণী গোষ্ঠী বা জীব গোষ্ঠী আছে, তাদেরকে আমরা বলতেছি হচ্ছে বিয়োজক। এদেরকে প্রাণী বলা উচিত না, এরা জীব বললে বেটার আর কি, এরা প্রাণী না, ঠিক আছে? তো আলটিমেটলি এরকম যে একটা কম্বিনেশন যে জায়গায় পাওয়া যাবে সেই এককটাকে বা সেই স্থান থেকে আমরা বলতে পারি একটা বাস্তুতন্ত্র। তো বাস্তুতন্ত্রকে আমরা বলতে কি বুঝাই, এটিকে বলতে আমরা বুঝাই যে ভূপৃষ্ঠের মধ্যে এমন একটা একক যেখানে খাদ্য উৎপাদনকারী উদ্ভিদ আছে এবং এই খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল কিছু প্রাণী আছে, এবং এই সকল উদ্ভিদ প্রাণী সবার মৃতদেহকে পরিবেশে মিশিয়ে দেওয়ার জন্য কিছু বিয়োজক উপস্থিত আছে, এবং এই সকল জিনিসের মধ্যে একটা আন্তঃসম্পর্ক বিদ্যমান আছে। আন্তঃসম্পর্ক মানে কি, এদের প্রত্যেকের মধ্যে একটা সম্পর্ক আছে, মানে উদ্ভিদ খাদ্য তৈরি করতেছে, তারপর এই প্রাণীগুলো একটা নির্দিষ্ট সিরিয়ালে একজন আরেকজনকে খাইতেছে। মানে প্রথমে ছোট উদ্ভিদ এর খাদ্য হিসেবে গ্রহণ করতেছে ছোটোখাটো কিছু পোকামাকড়, তারপরে এই ছোটোখাটো পোকামাকড়কে খাইতেছে ছোট মাছকে খাইতেছে তারপরে বড় মাছ। তো আলটিমেটলি একটা প্যাটার্ন আছে। তো আলটিমেটলি এইটাই হইতেছে তাদের মধ্যকার সম্পর্ক, এবং এদের সাথে ব্যাকটেরিয়া বা বিয়োজকের সম্পর্ক কি, এরা যখন মারা যাইতেছে তাদের দেহের উপরে বা তাদের মৃতদেহের উপরে এই ব্যাকটেরিয়া বা বিয়োজক কাজ করে এদের দেহকে মাটিতে মিশাই দিতেছে। তো এইটা হইতেছে বিয়োজকের সাথে এদের সম্পর্ক। তাহলে আমরা দেখতেছি যে উদ্ভিদ আছে, উদ্ভিদ খাদ্য তৈরি করতেছে এবং খাদ্যের জন্য এর উপর নির্ভরশীল কিছু প্রাণী আছে, এবং এখানে কিছু বিয়োজক আছে যারা এদের মৃতদেহের উপর কাজ করে এদেরকে পরিবেশে মিশাবে, এবং এদের মধ্যে একটা সুসম্পর্ক বা একটা সুন্দর আন্তঃসম্পর্ক বিদ্যমান আছে। তো ভূপৃষ্ঠের যে জায়গায় এরকম একটা সম্পর্ক দেখা যাবে সেই জায়গাকে আমরা বলতে পারি যে একটা বাস্তুতন্ত্র। তো এখানে তোমরা সংজ্ঞাটা পড়বা ক নম্বরের জন্য। বাস্তুতন্ত্র বলতে ভূপৃষ্ঠের এমন কোনো একককে বোঝায় যেখানে জড় খাদ্য উৎপাদনকারী সবুজ উদ্ভিদ, খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল কিছু প্রাণী, মৃত জীব দেহকে পরিবেশে মিশিয়ে দেওয়ার জন্য অণুজীব রয়েছে, এবং এইসব উপাদানের মধ্যে যথাযথ আন্তঃসম্পর্ক বিদ্যমান। তো আমরা মোটামুটি বাস্তুতন্ত্রের জিনিসটা কি এটা একটু দেখলাম, আমরা জাস্ট একটা ওভারভিউ নিলাম আর কি। এখানে আরও কিছু কম্পোনেন্ট আছে, আরও কিছু ছোটোখাটো জিনিস আছে, এই জিনিসগুলো হইতেছে আমরা এখন দেখার চেষ্টা করব। আমরা বেসিক্যালি সংজ্ঞাটা বুঝছি, এখন এখানে আরও কিছু ছোটোখাটো উপাদান আছে, এগুলো আমরা দেখার চেষ্টা করি। তো তুমি এখানে খেয়াল করো, পুকুরের ক্ষেত্রে যদি আমরা আবার ফেরত যাই তাইলে এখানে আমরা যা যা দেখছি সবগুলোই হইতেছে জীব, তাই না? এখানে উদ্ভিদ জীব, প্রাণী জীব, দেন বিয়োজক যে ছত্রাক ব্যাকটেরিয়া আছে এগুলোও জীব। তো এখানে আমরা যা যা আলোচনা করছি সবই হইতেছে জীব। তো বাস্তুতন্ত্রের মধ্যে আমরা এই জীব উপাদান বাদেও আরও কিছু জিনিসপাতি দেখতে পাইতেছি, যেরকম ধরো এখানে পানি আছে, পানি কি জীব? পানি তো জীব না। দেন হইতেছে এখানে আকাশ দেখতেছো, আকাশের মধ্যে আছে বাতাস, এইগুলো কি জীব? এগুলো জীব না। তো আলটিমেটলি জীব উপাদান হলো এই উদ্ভিদ, প্রাণী, বিয়োজক যাদের জীবন আছে এক কথায়, যেগুলো কোষ দিয়ে তৈরি, এই জিনিসগুলো। এর বাইরেও কিছু বস্তু আছে যেগুলো আমাদের জীবজ উপাদানের মধ্যে অন্তর্ভুক্ত না বা জীব উপাদান না, কিন্তু বাস্তুতন্ত্রের অংশ, যেরকম পানি, বাতাস, এগুলো। তো আমরা বাস্তুতন্ত্রের যে উপাদানগুলো আছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। বাস্তুতন্ত্রে যা যা আছে এগুলোকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হইতেছে জড় উপাদান, আরেকটা হইতেছে জীব উপাদান। তো জড় উপাদানের মধ্যে কি কি থাকতে পারে? এখানে যা যা আছে যেটার জীবন নাই সব কিছুই হইতেছে জড় উপাদান। সেটা হইতে পারে পানি, দেন আকাশ,
এর মধ্যে যে বাতাস আছে এইটা, বাতাসের প্রবাহ, বাতাসের চাপ সব কিছুই। এখন কথা হইতেছে যে এখানে যে জড় উপাদানগুলো আছে, জড় উপাদানগুলোর সাথে আরেকটা ব্যাপার আছে, এদের মধ্যে দুইটা ধরন আছে, একটা হইতেছে জৈব আর একটা হইতেছে অজৈব। এখন জৈব আর অজৈবর মধ্যে পার্থক্য কী? ধরো এখানে যে জীবটা ছিল বা যে প্রাণী ছিল বা উদ্ভিদ ছিল, সে যতক্ষণ কার্যক্রম ছিল বা যতক্ষণ সে উদ্ভিদ হিসেবে খাদ্য তৈরি করতেছিল বা এক প্রাণী হিসেবে সে তার যে নর্মাল কাজ ছিল সেগুলো করতেছিল, ততক্ষণ ঠিক আছে, সে একটা জীবিত জীব বা জীবিত উদ্ভিদ বা জীবিত প্রাণী। কিন্তু যে মুহূর্তে সে মারা যাইতেছে তার মধ্যে আর জীবন অবশিষ্ট নাই, সে কি এখন একটা জীবিত উদ্ভিদ বা জীবিত প্রাণী? সে তো মৃত। এখন মৃত জিনিসকে আমরা জীবিত উপাদানের মধ্যে ফেলতে পারবো না বা সে জীব উপাদানের মধ্যে পড়বে না, সে একটা জড় উপাদান, ঠিক আছে? তো এই যে জীবের যে মৃতদেহ, এটা হইতেছে একটা জড় উপাদান। এখন জড় উপাদানের কি হয়? জড় উপাদান যেটা মৃতদেহ, সেটার উপরে বিয়োজক কাজ করে এবং বিয়োজক এটাকে ভেঙে কিছু উপাদানে তৈরি করে, যে উপাদানগুলো মাটিতে মিশে যায় বা পরিবেশে মিশে যায়। তো আলটিমেটলি এই যে জীবের মৃতদেহ, এটাও হইতেছে জড় উপাদানের মধ্যে পড়ে, কিন্তু এটা জীবদেহ থেকে আসতেছে, তাই না? জীবের মৃতদেহ, তাহলে তো জীবেরই দেহ। তো আলটিমেটলি এর মধ্যে জৈব বস্তু থাকে। তো আলটিমেটলি যে সকল বস্তু বা যে সকল বর্জ্য পদার্থ তোমার এই জায়গায় আসতেছে মৃতদেহ হিসেবে, সেগুলো তো জৈব পদার্থ, কারণ জীব থেকে আসতেছে। তাই জন্য এগুলো হইতেছে জড় উপাদান কিন্তু জৈব উপাদান, ঠিক আছে? তো জড় উপাদানের মধ্যে আমরা দুইটা শ্রেণী দেখতে পাই। জড় উপাদানের মধ্যে আমরা দুইটা শ্রেণী দেখতে পাই, একটা হইতেছে জৈব আর একটা হইতেছে অজৈব, ঠিক আছে? জৈব আর অজৈব। জৈবর মধ্যে তাহলে কি কি পাইতেছি আমরা? এই যে জীবের মৃতদেহ, এবং এইখান থেকে যা যা পাওয়া যায়, যেরকম জীবের মৃতদেহ এটা যখন মাটিতে পচে তখন ওই জিনিসটাকে বলে দিতেছে আমরা হিউমাস। তো হিউমাসও এইখানে জৈব উপাদানের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এক কথায় এই যে জীবদেহ থেকে যা যা জড় উপাদান পাওয়া যাইতেছে সব কিছুই হইতেছে তোমার জৈব উপাদানের মধ্যে যাবে। এরপরে আসো অজৈব উপাদানের মধ্যে কি কি হইতে পারে। এখানে পরিবেশে যা যা উপাদান থাকে, যেগুলো জীব না, সবই অলমোস্ট তোমার জড় উপাদানের অজৈব পার্টের মধ্যে পড়ে। যেরকম ধরো তোমার পরিবেশে যে কোনো জীবের বাইরে বা জীবের ভিতরে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এই ধরনের আয়ন বা এই সকল পরমাণু উপস্থিত আছে, পানি উপস্থিত আছে। এই জিনিসপাতিগুলো কি? এগুলো হইতেছে অজৈব উপাদান, ঠিক আছে? এগুলো হইতেছে আমাদের পরিবেশে অজৈব উপাদান। তো আমরা জৈব উপাদান, অজৈব উপাদান বুঝলাম। এখন এখান থেকে এক্সট্রা আরেকটা উপাদান আছে, সেটাকে বলি হইতেছে আমরা ভৌত উপাদান, ঠিক আছে? সেটাকে আমরা বলি ভৌত উপাদান। ভৌত উপাদান হইতেছে আমরা বলতে পারি এক কথায় পরিবেশ রিলেটেড ব্যাপার স্যাপার আর কি। তোমার এখানে কোনো জায়গায় সূর্যের আলো আসে কি আসে না, সেখানে তাপমাত্রা কেমন, সেখানে বাতাসের চাপ কেমন, সেখানে বাতাসের প্রবাহ কেমন, এই সব কিছু কিসের মধ্যে পড়বে? সব কিছু হইতেছে ভৌত উপাদানের মধ্যে পড়বে, ঠিক আছে? তো আলটিমেটলি এইখানে আমাদের উদাহরণগুলো জানলেই হবে যে কে কার মধ্যে পড়ে। এরপরে আমাদের একটু জীব উপাদান নিয়ে ঘাটাঘাটি করতে হবে। জীব উপাদানের মধ্যে আমাদের কয়েকটা ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে? এইখানে তোমরা এই ছবিটা দেখো, এখানে আমরা কি দেখছিলাম যে সবুজ উদ্ভিদ এখানে খাদ্য তৈরি করে, দেন যে ক্ষুদ্র পোকামাকড় আছে তারা একে খায়, দেন এখানে কিছু ছোট মাছ আছে তারা এই ক্ষুদ্র পোকামাকড়কে খায়, দেন এই ছোট মাছকে বড় মাছ খায়, বড় মাছকে আবার অন্য কেউ এসে খায়। তো আলটিমেটলি এখানে একটা সিরিয়াল আছে, কে কারে খাবে, কোনটার পরে কোনটা আসবে, তাই না? তো এখানে আমরা দেখতেছি সবুজ উদ্ভিদ এই হইতেছে খাদ্য তৈরি করতেছে, তো এর একটা নাম আছে, এটাকে বলি হইতেছে আমরা উৎপাদক, ঠিক আছে? এটাকে বলি হইতেছে আমরা উৎপাদক, যে খাদ্য তৈরি করে। উৎপাদক নাম আসছে হইতেছে উৎপাদন থেকে, ঠিক আছে? উৎপাদন মানে কি? উৎপাদন মানে তৈরি করা। তো সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন করে, তাই জন্য এটাকে আমরা বলি হইতেছে উৎপাদক। দেন এখানে যে খাদক আছে, খাদকের অনেকগুলো সিরিয়াল আছে, তাই না? দেখো এই জিনিসটাকে এটা খাইতেছে, তারপর এরে এ খাইতেছে, তো আলটিমেটলি এই ছোটো খাদক এ হইতেছে বড় খাদক। তো আলটিমেটলি এদেরকে আমরা র্যাঙ্কিং করি যে কে কত নাম্বারে আছে। তো আলটিমেটলি যে প্রথমে উদ্ভিদকে খাইতেছে তাকে আমরা বলি হইতেছে প্রথম শ্রেণীর খাদক, ঠিক আছে? এরা সবাই খাদক, যারা উদ্ভিদকে খাইতেছে, যারা খাইতেছে সবাই খাদক, যারা উদ্ভিদকে খাইতেছে তারা হচ্ছে সবার আগে খাইতেছে, তাই না? এই সবার আগে খাইতেছে। উদ্ভিদ এখন আবার কারে খাবে এটা আবার বলতে যাও না, উদ্ভিদ তো নিজেই খাদ্য তৈরি করতেছে। তো আলটিমেটলি নিজেই নিজের খাদ্য যেহেতু তৈরি করার ক্ষমতা উদ্ভিদের আছে, তাইলে সে আর কেন অন্যকে খাবে, ঠিক আছে?
তো উদ্ভিদ হইতেছে স্বভোজী। উদ্ভিদ হইতেছে কি? উদ্ভিদ হইতেছে স্বভোজী, মানে সে নিজে নিজের ভোজন বা নিজের খাদ্য তৈরি করতে পারে। এটার আরেকটা নাম আছে অটোট্রফ। আলটিমেটলি যাই হোক, এখানে হইতেছে আমরা এখানে রাখি এটা সবুজ উদ্ভিদ, স্বভোজী আর কি, এতটুকু জানলেই হবে। তো সবুজ উদ্ভিদ উৎপাদক, একে যে খাইতেছে ক্ষুদ্র পোকামাকড়, এরা হইতেছে প্রথম শ্রেণীর খাদক। এরা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। তাইলে অবভিয়াসলি একে যে খাবে সে হবে কি? এ হবে দ্বিতীয় শ্রেণীর খাদক। এ হবে দ্বিতীয় শ্রেণীর খাদক। আচ্ছা, এখন প্রথম শ্রেণীর যে খাদক আছে এর বৈশিষ্ট্য দেখো তো কি? এ খাইতেছে কারে? এ খাইতেছে হচ্ছে উদ্ভিদকে, তাই না? উদ্ভিদ মানে কি? তৃণ বা হার্ব। তো এই জন্যে এদেরকে আমরা আরেকটা নাম দিই, এদেরকে আমরা বলি হইতেছে তৃণভোজী, ঠিক আছে? তো প্রথম শ্রেণীর খাদক আছে যারা, তাদেরকে আরেকটা নাম আমরা দিই কি? তৃণভোজী। কারণ তৃণ বলতে আমরা গাছপালা এদেরকে বুঝি, আর তৃণভোজী মানে হইতেছে তৃণ খায়, মানে উদ্ভিদ খায় বা উদ্ভিদ ভক্ষণ করে। তো এদের আরেকটা নাম আছে হার্বিভোরাস, ঠিক আছে? তো তৃণভোজী বা প্রথম শ্রেণীর খাদক। তারপরে দ্বিতীয় শ্রেণীর খাদক, তারপর হইতেছে প্রথম শ্রেণীর খাদককে খাইতেছে, তারপরে দ্বিতীয় শ্রেণীর খাদককে খাইতেছে কে? এদেরকে খাইতেছে হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক। তৃতীয় শ্রেণীর তো এইভাবে ঘটনা প্রবাহ চলতেই থাকে। তারপরে ধরো বড় মাছের পরে এখানে হইতেছে আরেকজন চলে আসতে পারে, সেটা মানুষ হইতে পারে বা পানির মধ্যকার কোনো কিছু হইতে পারে। এই বড় মাছের চেয়েও আরও বড় মাছ থাকতে পারে, তারা এসে খাই ফেলতে পারে। তো এইরকম ব্যাপারগুলো একটা পর একটা চলতেছে। তো এখানে আমরা দেখতেই পাইতেছি যে খাদ্য উপাদানে একটা ফ্লো চলতেছে বা একটা চেইন চলতেছে। এই খাদ্য তৈরি করতেছে, এরা খাইতেছে, তারপর এই খাদ্য নিজের মধ্যে জমা করলো এখানে, একে খাইয়ে দেন একে আবার খেয়ে দিতেছে এই, আবার একে খেয়ে দিতেছে এই, একে আবার অন্য কোনো দিন আরেকজন খেয়ে দিতে পারে। তো আলটিমেটলি একজন আরেকজনের কাছ থেকে খাবার নিতেছে। তো আলটিমেটলি এই জিনিসটা একটা চেইনের মতো বা একটা ফ্লো চার্টের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো হইতেছে, একটা জীবের মধ্যে থেকে খাবার আরেকটা জীবের মধ্যে ফ্লো হইতেছে। তো আলটিমেটলি এই যে শৃঙ্খল বা চেইন, এই জিনিসটাকে আমরা বলি হইতেছে খাদ্য শৃঙ্খল, ঠিক আছে? এই ঘটনাটাকে বলি হইতেছে আমরা খাদ্য শৃঙ্খল। সংজ্ঞা আমরা পরে শিখব, আপাতত আমরা আগে জিনিসগুলো বুঝি। তো এই ঘটনাটাকে বলি দিতেছে আমরা খাদ্য শৃঙ্খলা। আমরা আরও কিছু উদাহরণ দেখব, ঠিক আছে? আরও কিছু উদাহরণ দেখব, তাইলে আমাদের এই ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা যখন পড়তেছি আমরা সব কিছু ইন ডিটেলস পড়তেই যাব, আমরা কোনো কিছু বার্তা দিয়ে যাব না। এখন দেখো এখান থেকে আমরা খাদ্য শৃঙ্খলের কিছু উদাহরণ দেখে নিই, তাইলে আমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমাদের খাদ্য শৃঙ্খলের এই জিনিসটাই আমরা এখানে দেখতেছি। তো আমরা কয়নেট খাদ্য শৃঙ্খলটা আগে ভালো মতন দেখে নিই। সব কিছু আমরা একসাথে পড়তে যাব। আচ্ছা, এখানে দেখো আরেকটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ দিছে। এখানে হইতেছে আমরা দেখতে পাইতেছি কি? এখানে আমরা দেখতেছি একটা ঘাস আছে। এই ঘাস হইতেছে কি? ঘাস এখানে খাদ্য উৎপাদন করতেছে, মানে উৎপাদক। সেহেতু ঘাস সবুজ রঙের জিনিস আমরা সবাই দেখি, তো আলটিমেটলি এটা খাদ্য তৈরি করবে, খুব স্বাভাবিক। দেন এইটাকে খাইতেছে ফড়িং, তাইলে এখানে উদ্ভিদকে খাইতেছে বা একটা তৃণকে খাইতেছে। তাহলে এটা কি হবে? এটা প্রথম শ্রেণীর খাদক হবে বা তৃণভোজী হবে। এখন একে খাইতেছে কি? দ্বিতীয় শ্রেণীর খাদক বা ব্যাঙ, ঠিক আছে? তো ফড়িং হইতেছে আমাদের প্রথম শ্রেণীর খাদক, ফড়িংকে খাইতেছে ব্যাঙ, সে তাইলে দ্বিতীয় শ্রেণীর খাদক। দ্বিতীয় শ্রেণীর খাদককে যে খাইতেছে সে হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক। তারপর একে যে খাইতেছে সে হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক। এখন এই জিনিসটা আরও যাইতে পারে, গুইসাপড়ে পরে ধরো একটা মানুষ খায় নিছে, খাইতেই পারে, সেই ক্ষেত্রে মানুষ হবে সর্বোচ্চ খাদক। মানে এই যে সিরিয়ালটা বা যে ফ্লোটা এখানে দেখতে পাইতেছো, এখানে সব শেষে যে খাবারটা খাবে সে হবে সর্বোচ্চ খাদক, ঠিক আছে? তো গুইসাপে কেউ যদি খাইয়ে দেয় তাহলে ওই গুইসাপেকে যে খাইলো বা গুইসাপের যে খাদক সে হবে সর্বোচ্চ খাদক, ঠিক আছে? এখানে আরও কিছু নাম ব্যবহার করা যেতে পারে। আমরা ইংলিশ কিছু নাম এখানে দিয়ে থাকি কিছু কিছু জায়গায়, যেরকম ধরো এখানে আমরা প্রথম যে ওয়ার্ডটা আছে এটাকে আমরা রিপ্লেস করতে পারি প্রাইমারি দিয়ে। তো এদেরকে আমরা বলতে পারি যে প্রাইমারি খাদক, ঠিক আছে?
এদেরকে বলতে পারি আমরা প্রাইমারি খাদক। দেন আমরা দ্বিতীয় স্তরের যারা আছে এদেরকে বলতে পারি সেকেন্ডারি খাদক। দেন তৃতীয় স্তরে যারা আছে এদেরকে বলতে পারি আমরা টারশিয়ারি খাদক। দেন চতুর্থ যারা আছে এদেরকে আমরা বলতে পারি কোয়াটারনারি খাদক। দেন এদের পরে যে থাকবে ও হচ্ছে সর্বোচ্চ স্তরে খাদক হইতে পারে। কোনো কোনো জায়গায় দ্বিতীয় স্তর তৃতীয় স্তর এখানে গিয়ে থেমে যেতে পারে, এরপরে আর কোনো খাদক নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে তৃতীয় স্তরের যে খাদক আছে সেই হবে সর্বোচ্চ খাদক। এক কথায় সব শেষে যে থাকবে বা সব শেষে যে খাবারটা খাবে সে হবে সর্বোচ্চ খাদক। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা মোটামুটি ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল এই জিনিসটা বুঝলাম। আমরা এখানে আরও কয়েকটা ছবি দেখি, তাইলে আরও ক্লিয়ার হবে। আরও কয়েকটা ছবি দেখি এখানে আমরা খাদ্য জাল টাল এগুলো পরে আসবো, আমরা এইটা একটু দেখে নিই একবার। এখানে দেখো, এখানে আমরা দেখতেছি কি শৈবাল হইতেছে একটা উদ্ভিদ, এইটাকে খাইতেছে ছোট মাছ, ছোট মাছকে খাইতেছে বাজ পাখি। তাইলে এটা হচ্ছে উৎপাদক, এটা প্রথম শ্রেণীর খাদক, এটা দ্বিতীয় শ্রেণীর খাদক। আবার এখানে শৈবাল, এটা হচ্ছে উৎপাদক, এটা প্রথম শ্রেণীর খাদক, এটা দ্বিতীয় শ্রেণীর খাদক, এটা তৃতীয় শ্রেণীর খাদক। এইটা উৎপাদক, এটা প্রথম শ্রেণী খাদক, এটা দ্বিতীয় শ্রেণী খাদক, এটা তৃতীয় শ্রেণী খাদক। তো আশা করি খাদ্য শৃঙ্খল বুঝতে কারো কোনো সমস্যা নাই। এখন এই যে জিনিসগুলো আমরা এখানে দেখতেছি খাদ্য শৃঙ্খলে, এর সাথে আরেকটা উপাদান কি থাকে ভাই? আমরা একটু আগে দেখছি যে কোনো জীব যখন মারা যায় তার মৃতদেহের উপরে একটা নির্দিষ্ট জীবগোষ্ঠী কাজ করে, তাদেরকে বলি হইতেছে আমরা বিয়োজক, তাই না? তাদেরকে বলি হইতেছে আমরা বিয়োজক। এদের মৃতদেহকে মাটিতে পচায় ফেলবে। তো আলটিমেটলি এই কাজটা করে কি বিয়োজক। বিয়োজকের মধ্যে আছে কি ছত্রাক আছে, ব্যাকটেরিয়া আছে, এইসব জিনিস। তো আলটিমেটলি আমরা এখানে এই যা পড়তেছিলাম এগুলো হইতেছে মোটামুটি বুঝলাম যে এটা হইতেছে খাদ্য শৃঙ্খল। তো খাদ্য শৃঙ্খলের মধ্যে যা যা দেখতেছি এই সব কিছুই হইতেছে জীব উপাদান। ঠিক আছে? তো জীব উপাদানের মধ্যে আমরা কিছু ক্যাটাগরি বা শ্রেণী বিভাগ নিয়ে আসতে পারি। সেই শ্রেণী বিভাগগুলো কী কী হইতে পারে? যে কিছু জীব আছে, এই জীব উপাদানের মধ্যে কিছু জীব আছে যারা হচ্ছে উৎপাদক, যারা খাদ্য তৈরি করতেছে। এই জীব উপাদানের মধ্যে কিছু জীব আছে যারা প্রথম শ্রেণীর খাদক। এই জীব উপাদানের মধ্যে কিছু জীব আছে যারা দ্বিতীয় শ্রেণীর খাদক। আবার এই জীব উপাদানের মধ্যেই আরেক ধরনের জীব আছে যারা তৃতীয় শ্রেণীর খাদক বা এর পরেও গেলে সর্বোচ্চ খাদক বা চতুর্থ শ্রেণীর খাদক এরকম হইতে পারে। তো আলটিমেটলি আমরা এখানে জীব উপাদান জিনিসগুলো ভালো মতন বুঝলাম। তো আলটিমেটলি আমরা এখানে এই ছকের মধ্যে বাস্তুতন্ত্রের মধ্যে যা যা উপাদান আছে সবগুলো সামারি করতে পারি। তো সামারি বলতে আমরা এখানে দেখতে পাইতেছি তিন ধরনের উপাদান আমরা এখানে দেখি। একটা হচ্ছে জড় উপাদান। জড় উপাদানের মধ্যে অজৈব বস্তু, জৈব বস্তু থাকতে পারে। এগুলো থেকে কি কি পড়া লাগবে আমি বই বের করে তোমাদের দাগাই দিতেছি, আপাতত জাস্ট মিলাও, সামারিটা মিলাও। তো ভৌত উপাদানের মধ্যে এই আলো, তাপ, চাপ, বাতাসের প্রভাব সব কিছু আছে। জীব উপাদানের মধ্যে আমরা তিন ধরনের জিনিস পাইতেছি। একটা হচ্ছে উৎপাদক, যে খাদ্য তৈরি করতেছে, খাদক, যে এই উৎপাদকগুলোকে খাইতেছে, তারপর খাদকরা আবার নিজেরা খাইতেছে। এখানে তৃণভোজী থাকতে পারে, মাংসাশী থাকতে পারে। মাংসাশী কেন বলতেছি? কারণ যখন সে একটা প্রাণীকে খাইতেছে তাহলে সে ওই প্রাণীর মাংস খাইতেছে। উদ্ভিদকে যখন খাইতেছে তখন আমরা ওই উদ্ভিদভোজী যে প্রাণীটা আছে ওইটাকে বলতেছি তৃণভোজী বা প্রথম শ্রেণীর খাদক। এরপরে যখন ওই তৃণভোজী প্রাণী, যতই সে তৃণভোজী হোক, সে কিন্তু একটা প্রাণী, সেই প্রাণীকে যখন তুমি খাইতেছো তখন তুমি হয়ে গেলা মাংসাশী। যেরকম ধরো গরুর কথা চিন্তা করো, গরু হইতেছে একটা তৃণভোজী প্রাণী। তো গরুকে মানুষ যখন খাইতেছে তখন কি হইল? মানুষ হইল মাংসাশী প্রাণী, তাই না? তো আলটিমেটলি তৃণভোজী প্রাণীকে যখন তুমি খাবা তখন ওইটা হবে মাংসাশী প্রাণীর উদাহরণ। তারপর এইটার পরে যাবে হইতেছে তৃতীয় শ্রেণীর খাদক। ওই যে কিছু কিছু জায়গায় তৃতীয় শ্রেণীর খাদকও দেখা যায়। এখন মানুষকে খায় এই ঘটনাও এখন ইম্পসিবল বলা যাবে না। আয়ারল্যান্ডের ব্যাপার স্যাপার এখন আমরা দেখে ফেলছি। তো আলটিমেটলি কোনো কিছুই বলা যায় না যে মানুষরা আবার কে খাইয়ে দেয়। তো যাই হোক, আমরা নর্মাল কেস চিন্তা করি, আমরা যেগুলো উদাহরণ দেখছি ওই সবের মধ্যে সীমাবদ্ধ থাকি। এখানে ক্লাসিফিকেশনগুলো আমরা সুন্দর মতো বুঝতে পারতেছি আমরা প্রিভিয়াস যে এক্সাম্পল দেখছি ওইটা থেকে। আর বিয়োজকের কথা তো বললামই, এই সকল জীব যখন মারা যাবে তখন এদের মৃতদেহের উপর এরা ক্রিয়া করবে এবং এদেরকে পরিবেশে মিশায় ফেলবে। কেমনে মিশায় ফেলবে এই জিনিসটা একটু বোঝা দরকার। এই জিনিসটা তোমাদের আমি একটু বুঝাইনি। এরা কিভাবে
এদের উপর কাজ করে এবং এদেরকে কিভাবে পরিবেশে মেশে। তো আলটিমেটলি নর্মালি ধরো একটা জীবদেহ যা আছে, এটা ধরো একটা জীবের দেহ, ঠিক আছে। এই জীবদেহের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান আছে। এর মধ্যে থাকতে পারে কি শর্করা, দেন প্রোটিন, লিপিড, প্লাস আরও জটিল উপাদান, ঠিক আছে। এগুলো হইতেছে সব জটিল উপাদান। তো এইগুলো হইতেছে একটা জীবের দেহে স্বাভাবিকভাবে আছে। ধরো তুমি তোমার কথাই চিন্তা করো, তুমি একটা মানুষ। এখন ধরো কোনো একদিন তুমি মারা গেলা। এখন তুমি মারা গেলে তোমার দেহ ধরো মাটিতে ফালাই রাখা হয়েছে, ঠিক আছে। তাইলে তোমার দেহ 1 বছর পরে কি ওইভাবেই থাকবে? সেম টু সেম ওইভাবে থাকবে? ওইভাবে থাকবে না। ওটা কী হবে? মাটিতে ধীরে ধীরে পচে যাবে। তো পচতেছে কেমনে? বিয়োজক পচাইতেছে, এটা আমরা জানি, অলরেডি আমরা অনেকবার বলে ফেলছি যে বিয়োজক এর মধ্যে ছত্রাক, ব্যাকটেরিয়া, এই টাইপের কিছু জীব আছে, এরা এই জিনিসটাকে পচাই ফেলতেছে বা এদেরকে মাটির সাথে মিশাই ফেলতেছে। বাট কেমনে করতেছে বা কেন করতেছে, এই জিনিসটা একটু আমরা জানতে পারি এখানে। তো এখানে দেখো, যে কোনো জীবের ক্ষেত্রে তোমার কথা চিন্তা করলে, তোমার ধরো চামড়ার কথাই চিন্তা করো। তোমার চামড়া হইতেছে ম্যাক্সিমাম প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে। আরও অন্য উপাদান আছে, আমরা ধরতেছি জাস্ট প্রোটিনের কথা। এটা একটা জটিল উপাদান, এটা প্রোটিন দিয়ে তৈরি। এখন প্রোটিন যে জিনিসটা আছে এখানে, প্রোটিন হইতেছে একটা জটিল উপাদান। এখন প্রোটিন হইতেছে এখানে একটা জটিল উপাদান। এইটা আরও ছোটোখাটো কিছু উপাদান দিয়ে তৈরি। এটার যে একক, সেগুলোকে বলি হইতেছে আমরা অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। এদেরকে বলি হইতেছে আমরা অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডগুলা একটা সাথে আরেকটা যুক্ত হয়ে 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 এই প্রোটিনগুলো তৈরি করছে। এর হইতেছে একক, এক কথায়। মানে ধরো আমরা যদি প্রোটিনকে এইভাবে দেখি যে এরকম বিশাল বড় একটা গঠন হইতেছে প্রোটিন, আর এরকম একটা সিম্পল গঠন হইতেছে অ্যামিনো অ্যাসিড। এটা হইতেছে ধরলাম আমরা অ্যামিনো অ্যাসিড। এরকম অসংখ্য অ্যামিনো অ্যাসিড একটার সাথে আর একটা যুক্ত হয়ে, একটার সাথে আরেকটা যুক্ত হয়ে একটা বিশাল বড় গঠন তৈরি করছে। এই বিশাল বড় গঠনকে আমরা বলতেছি হইতেছে একটা প্রোটিন। এখানে আরও যাবে, ধরো আরও হাত যাবে। তো আলটিমেটলি এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোটিন, ঠিক আছে। তাইলে তুমি গঠন দেখেই বলো এইটা হইতেছে একটা ছোট উপাদান, আর এর মধ্যে অসংখ্য এই সেম উপাদানগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে আছে। তাহলে এই জিনিসটা অবশ্যই জটিল একটা উপাদান। তাহলে এটা হইতেছে একটা জটিল উপাদান, তাই না? এটা হইতেছে জটিল উপাদান, আর এটা হইতেছে সরল উপাদান। সেম হইতে শর্করা তৈরি হয় গ্লুকোজ দিয়ে, লিপিড তৈরি হয় ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এগুলো দিয়ে। তো এরকম প্রত্যেকটারই এক একটা সরল উপাদান আছে। তো আলটিমেটলি এই ব্যাকটেরিয়াগুলো করে কি, যখন তারা একটা জীবের দেহের উপরে গিয়ে ক্রিয়া করে বা যে একটা জীবের উপরে যাই বসে, তখন তারা বিভিন্ন ধরনের এনজাইম নিঃসরণ করে। ধরো হইতেছে এটা তোমার দেহ, এটা ধরো তোমার ডেড বডি, ঠিক আছে। না কি, ঠিক আছে, এই ধরো তোমার ডেড বডি। তো এর গায়ে হইতেছে চামড়া আছে, চামড়ার মধ্যে এর গায়ে হইতেছে চামড়া আছে, চামড়ার মধ্যে এই প্রোটিনগুলো আছে, ঠিক আছে। তো ওইখানে কিছু ব্যাকটেরিয়া গিয়ে জমা হয়েছে তোমার দেহের উপরে, ধরো তোমার মৃতদেহের উপরে কিছু ব্যাকটেরিয়া জমা হয়েছে। তো ওই ব্যাকটেরিয়া ধরো এই প্রোটিনের উপর এসে বসছে। এই ধরো সেই ব্যাকটেরিয়া, এরা হইতেছে এরকম একটা প্রোটিনের উপর এসে বসছে। তো এই ব্যাকটেরিয়াগুলো কি করে, বিভিন্ন ধরনের ক্ষয়কারী এনজাইম নিঃসরণ করে, ঠিক আছে। ক্ষয়কারী এনজাইম নিঃসরণ করে। তো এই এনজাইমগুলো কি করে, এই যে প্রোটিন দেখতেছে একটা জটিল উপাদান। এটা তৈরি হয়েছিল কি এরকম অ্যামিনো অ্যাসিডের মতো একটা সরল উপাদান দিয়ে, যেগুলো একটার সাথে একটা বন্ধন তৈরির মাধ্যমে বা একটা হাত দিয়ে যুক্ত হয়ে এরকম জটিল একটা উপাদান বা একটা জটিল প্রোটিন তৈরি করছিল। তো ওই যে ব্যাকটেরিয়া এই প্রোটিনের উপর এসে বসলো, সে একটা এনজাইম নিঃসরণ করতেছে। ওই এনজাইম এসে কী করতেছে, এখানে যে অ্যামিনো অ্যাসিড বা সরল উপাদানগুলোর মাঝখানে যে বন্ধনগুলো ছিল, এই বন্ধনগুলো গলায় দিতেছে বা ভেঙে দিতেছে, ঠিক আছে। তো আলটিমেটলি এই জটিল উপাদান ভেঙে চুরে আবার এই সরল উপাদান বা অ্যামিনো অ্যাসিডে পরিণত হইতেছে। তো আলটিমেটলি এই প্রোটিনগুলো কোথায় ছিল? এই প্রোটিনগুলো কোথায় ছিল? প্রোটিনগুলো ছিল তোমার চামড়ায়। তো ব্যাকটেরিয়া কি করতেছে,
ব্যাকটেরিয়া এই চামড়ার উপর বসতেছে এবং চামড়ার উপর বসে চামড়ার ভিতরে যে প্রোটিনগুলো ছিল এগুলোকে ভেঙে ফেলতেছে। তো আলটিমেটলি চামড়ার প্রোটিন যখন ভেঙে ফেলতেছে, চামড়া তাইলে কি হবে? নষ্ট হয়ে যাবে, চামড়া গলে যাবে। তো কি হবে? চামড়াকে আমরা দেখবো যে এটা গলে পচে যাচ্ছে। ঠিক আছে, বুঝছো কাহিনী? এখানে চামড়ার মধ্যে ছিল প্রোটিন। প্রোটিন একটা জটিল উপাদান, যেটার মধ্যে সরল উপাদান হিসেবে ছিল অ্যামিনো অ্যাসিড, বা যে অ্যামিনো অ্যাসিড নাম তোমার মনে না রাখলেও সমস্যা নেই। এখানে একটা সরল উপাদান ছিল, এতটা জানাই ইনাফ। তো এই সরল উপাদানগুলো কিছু বন্ধন দিয়ে একটা সাথে একটা যুক্ত হয়ে বিশাল বড় একটা অণু তৈরি করছিল, যেটা হইতেছে আমরা বলতেছিলাম প্রোটিন বা জটিল উপাদান। তো আলটিমেটলি এদের মধ্যে কি ছিল? এদের মধ্যে বন্ধন ছিল, যে বন্ধন দিয়ে এরা একে অন্যের সাথে যুক্ত হয়েছিল। এখন এখানে যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া কি করতেছিল ভাইয়া? ব্যাকটেরিয়া কিছু এনজাইম নিঃসরণ করতেছে। এই এনজাইমগুলো এই প্রোটিনের যে সরল উপাদানগুলো আছে, সরল উপাদানগুলোর মধ্যে যে বন্ধন আছে, বন্ধনগুলো ভেঙে দিতেছে। তো ভেঙে দিলে কি হবে? জটিল উপাদান কি আর জটিল উপাদান থাকবে? আমরা তো দেখছি যে সরল উপাদানগুলো জড়ো হয়ে হয়ে বা একটার সাথে যুক্ত হয়ে হয়ে জটিল উপাদান পরিণত হয়েছে। তাহলে জটিল উপাদানে যেহেতু সরল উপাদানগুলো একটার সাথে একটা যুক্ত হয়েছিল, হ্যাঁ, জটিল উপাদানগুলোকে যদি আমরা ভেঙে টুকরা টুকরা করে দিই, তাহলে ওইটা তো আবার সরল উপাদান হয়ে গেল। তো আলটিমেটলি এইভাবে প্রোটিনের স্ট্রাকচারটা বা গঠনটা নষ্ট হয়ে যাইতেছে। এখন প্রোটিনটা কার ছিল? ছিল তো চামড়ার। চামড়ার প্রোটিন ছিল। চামড়ার প্রোটিন তুমি নষ্ট করলা, তাইলে কি হবে? চামড়াটা নষ্ট হইলো। ওইটাকে আমরা দেখি বাহ্যিকভাবে গলে পচে যাইতেছে চামড়া বা নষ্ট হয়ে যাইতেছে, এরকম। এখন জীবদেহের প্রত্যেকটা জিনিসের মধ্যে, প্রত্যেকটা কোষের মধ্যে প্রোটিন আছে, সব জায়গায় প্রোটিন আছে। তো আলটিমেটলি এইভাবে যদি গলে পচে জিনিসগুলো যায়, তাইলে জীবদেহ কি আর জীবদেহ থাকবে? জীবদেহ থাকবে না। আমি তো জাস্ট তোমাদের প্রোটিন দিয়ে বুঝাইলাম। এরকম শর্করাও ভেঙে যাবে, লিপিডও ভেঙে যাবে, অন্য যা যা আছে সব কিছু ভেঙে ফেলবে। এই ভেঙে ফেলবে কি? ব্যাকটেরিয়া বা ছত্রাক। এই বিয়োজক উপাদানগুলো কিসের মাধ্যমে ভাঙবে? এরা এদের হচ্ছে নির্দিষ্ট এনজাইম আছে, এনজাইম দিয়ে এরা এই কাজটা করে, বিয়োজনের কাজটা করে। ঠিক আছে, এটা হইতেছে আমাদের একটা ফান্ডামেন্টাল বা বেসিক। এই জিনিসগুলো আমরা হইতেছে একটু জেনে রাখলাম। এটা হইতেছে আমাদের কমন সেন্সটা ডেভেলপ করতে, আমাদের চিন্তা করার ক্যাপাবিলিটি বাড়াইতে সাহায্য করবে আমাদের। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো আমরা বিয়োজক নিয়ে ইন ডিটেলস পড়লাম। এখন আমরা বই থেকে এই উপাদানগুলো দেখি। বই থেকে আমরা এখান থেকে দেখি যে আমাদের কি কি পড়া উচিত বা কি কি আমাদের এমসিকিউ এখানে আসতে পারে। খালি তো কনসেপ্ট বুঝলেও হবে না, আমাদের জ্ঞান দিয়ে তো আর পেট চলবে না, আমাদের মার্ক লাগবে। তো সব দিকেই আমাদের চালু হইতে হবে, আমাদের জ্ঞানও থাকতে হবে, দেন আমাদের পরীক্ষায়ও ভালো রেজাল্ট করতে হবে। তুমি শিখলা, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলা না, তোমারে কেউ গুনবে না, তোমারে কেউ ভ্যালিডেশন দিবে না। তো আলটিমেটলি দুই দিকেই চিন্তা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, বাস্তুতন্ত্রের উপাদানগুলোর মধ্যে আমরা হইতেছে সব কিছু পড়ছি। এখন দেখো জড় উপাদান। জড় উপাদানগুলোর মধ্যে থেকে তুমি হচ্ছে উদাহরণগুলো দেখবে। ঠিক আছে, উদাহরণগুলো দেখবে। এখান থেকে তো আমি বলছিলামই তোমাদের সংজ্ঞা পড়তে, এখান থেকে তোমরা সংজ্ঞাটা পড়ে ফেলবা। বাস্তুতন্ত্রের যে সংজ্ঞা আছে, এটা হচ্ছে যে নিচেরটা আছে। বাস্তুতন্ত্র বলতে ভূপৃষ্ঠের এমন কোনো একককে বোঝায় যেখানে জড় খাদ্য উৎপাদনকারী সবুজ উদ্ভিদ, খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল কিছু প্রাণী এবং মৃত জীবদেহকে পরিবেশে মিশিয়ে দেওয়ার জন্য অণুজীব মানে বিয়োজক এবং এসব উপাদানের মধ্যে যথাযথ আন্তঃসম্পর্ক বর্তমান। এই সংজ্ঞাটা হইতেছে ইজি আছে আর কি। তুমি যা বুঝছো, যে কনসেপ্ট আমার মধ্যে অলরেডি আছে, এই জিনিসটা একটু যোগ করে লিখে দিলেই সংজ্ঞা হয়ে যায়। উপরে সংজ্ঞাটাও আছে, এইটা আমার কাছে ভালো লাগে না, তুমি দেখলে দেখতে পারো, তোমার কাছে যেটা সুবিধা মনে হয়। আচ্ছা, তারপরে আসো বাস্তুতন্ত্র উপাদান। উপাদানগুলোর মধ্যে আমরা তো সবগুলো ক্লাসিফিকেশন জানি। এখন এখানে আমাদের দেখা লাগবে উদাহরণগুলো। উদাহরণ আমি তোমারে অনেকগুলো উদাহরণ এমনিতেই নিজের মুখে বলে দিতে পারি, কিন্তু এটা আসলে কাজের না। আসলে তোমার ওই যে বললাম না, খালি জ্ঞান দেওয়া হয় না, আমার পেট চালাইতে হবে, তো আমার মার্কস লাগবে। তো মার্কস তোলার জন্য আমার বই দেখতে হবে। কারণ কি? কারণ আমার যদি কোনো উদাহরণ কোশ্চেনে চলে আসে যে নিচের কোনটি বাস্তুতন্ত্রের জৈব উপাদানের মধ্যে পড়ে না বা জড় উপাদানের মধ্যে পড়ে না, তখন ওই যে অপশানটা আসবে XYZ যেটাই অপশানে আসবে, ওইটা বইয়ে যে অপশানগুলো আছে 90% কেসে ওইখান থেকে আসবে। তো আলটিমেটলি আমার এই উদাহরণগুলো বইয়েরগুলা দেখলেই ইনাফ এবং বইয়েরগুলা দেখাই উচিত এবং এটাই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তো আমরা এই জন্যে বইয়ে যা আছে সেটাই পড়ব।
এখন দেখো অজৈব বস্তুর মধ্যে জৈব বস্তুকে দুই ভাগে ভাগ করে, এটা তো আমরা আগেই পড়ছি। তো এখানে উদাহরণগুলো জাস্ট দেখো বাবা, উদাহরণ দেখো, কাজ শেষ। যা বুঝানোর আমরা বুঝে ফেলছি। ক্যালসিয়াম, পটাশিয়াম, লৌহ, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হ্যান ত্যান এগুলো হইতেছে অজৈব বস্তুর মধ্যে। দেন জৈব বস্তুর মধ্যে আছে কি, জৈব বস্তুর মধ্যে হইতেছে এই যে প্রাণীর বর্জ্য পদার্থ একটা আছে, তারপর জীবের মৃতদেহও আছে, দেন হচ্ছে উদ্ভিদ বা প্রাণীর বর্জ্য পদার্থ যেটাই বলো এইগুলো, দেন হইতেছে হিউমাসের কাহিনী আছে, এই আর কি এখান থেকে পড়ার মতো জিনিসপাতি। আচ্ছা, তারপরে এখান থেকে ভৌত উপাদানগুলোর মধ্যে থেকেও তোমরা উদাহরণ দেখবা যে এখানে কি কি ইনক্লুডের মধ্যে সূর্যালোকের পরিমাণ, তাপমাত্রা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, ভূপৃষ্ঠ থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে গভীরতা ইত্যাদি ইত্যাদি। আমি সব কিছু দাগাই দিয়ে দিচ্ছি না, আমি ক্লাস শেষে তোমাদের একটা দাগানো বই দিয়ে দিব, তোমরা জাস্ট হচ্ছে এখান থেকে কি কি আসতে পারে, কি কি টাইপের কোশ্চেন কোথায় থেকে আসতে পারে এমসিকিউতে, সিকিউতে, এগুলা কিছু কিছু আমি তোমাদের বলে যেতেছি, পরে তো কোশ্চেন সলভ করাবোই আবার। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা সামনের দিকে যাই আবার। জীবজ উপাদান, এগুলো তো আমরা অলরেডি পড়ছি। জীবজ উপাদান থেকে আমাদের তেমন কিছু আর অবশিষ্ট নাই পড়ার অ্যাকচুয়ালি। এখান থেকে আমরা কয়েকটা শব্দ তাও একটু দেখে যাই। যেরকম প্রথমত এখানে দেখবা স্বভোজী বা অটোট্রফের কাহিনী কি, এটা তো বলছি তোমাদের যে সবুজ উদ্ভিদ নিজে নিজের খাদ্য তৈরি করতে পারে, তার জন্য এদেরকে আমরা বলি হচ্ছে স্বভোজী। আচ্ছা, তারপরে আসো এখানে খাদকের মধ্যে প্রথম শ্রেণীর খাদককে আমরা বলি হচ্ছে তৃণভোজী বা হার্বিভোরাস। তারপরে 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 এখান থেকে আমাদের আরেকটা জিনিস লাগবে। এখান থেকে ধাঙর বলে একটা নির্দিষ্ট জীবগোষ্ঠী আছে, এদের নামটা আমাদের একটু দরকার এখানে, এটা এমসিকিউতে অনেক বেশি আসে। এখানে আরেকটা জিনিস তাও দেখে রাখো, দ্বিতীয় শ্রেণীর খাদককে আমরা বলছিলাম কি মাংসাশী প্রাণী। এখন দ্বিতীয় শ্রেণীর খাদককে মাংসাশী প্রাণী বলছি, তাহলে তৃতীয় শ্রেণীর খাদক, চতুর্থ শ্রেণীর খাদক যারা আছে এরা তো আর বলার লাগে না, এরা হচ্ছে অটোমেটিক্যালি মাংসাশী প্রাণীর কাতারে পড়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখন হইতেছে এখানে আমরা যে জিনিসটা ফোকাস করতেছি। আচ্ছা, এখানে ইংলিশ নামগুলো একটু দেখে রেখো এমসিকিউতে মাঝে মধ্যে টিচাররা কনফিউজ করার জন্য তোমাদের ওই যে সাথে ইংলিশ ওয়ার্ডটা লেখা আছে এটা হইতেছে তুলে দিয়ে দিবে। তো আলটিমেটলি এইটা তোমরা দেখে না গেলে এইটা অ্যান্সার করা টাফ। আচ্ছা, এখন হচ্ছে আসো তোমার কোথায় স্ক্যাভেঞ্জার বা ধাঙর। তো স্ক্যাভেঞ্জার বা ধাঙর বলতে হইতেছে আমরা কাদেরকে বুঝাই, যারা আমাদের এই জীবের যে মৃতদেহ এইটাকে খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে, এদেরকে বলতে পারি আমরা ধাঙর। মানে ধরো হচ্ছে শকুনের তো কাহিনী আমরা সবাই দেখছি, যে কোনো জায়গায় কোনো জীব ধরো মরুভূমিতে মারা যাবে বা মারা যাওয়া ভাব, এরকম একটা অবস্থায় খাদ্য না পেয়ে শুকায় যাইতেছে, ওইটার চারিদিকে শকুন ঘোরাঘুরি করতে থাকে যে কখন মারা যাবে, তখন আমরা যাই এটাকে খাওয়া শুরু করব। তো আলটিমেটলি ব্যাপারটা আসলে প্যাথেটিক, এই জন্য শকুন কারো পছন্দও না। তো যাই হোক, এখন ব্যাপার হইলো কি, ওই যে ধরো একটা গরু মারা গেছে, আমরা ওই কথা অনুযায়ী যাই যে কি যেন একটা কথা জানে, শকুনের অভিশাপে গরু মরে না, তো ওইটা ধরেই আমরা আগাই। ধরো ওই গরুটা মারা গেছে, এখন ওই গরুটা যখন মারা যাবে তো ওর আশেপাশে অনেক গন্ধ বেরোবে, ওইখানে জায়গাটা দূষিত হয়ে যাবে, তাই না? তো আলটিমেটলি এই জিনিসটার মধ্যে ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলো কাজ করবে এবং এটাকে ধীরে ধীরে মাটিতে বা পরিবেশে মিশাই দিবে। বাট এই জিনিসটা হইতেছে একটা স্লো প্রসেস, অনেক সময় লাগবে, পরিবেশ দূষণ হবে, গন্ধ ছড়াবে, একটা বাজে অবস্থা। কিন্তু শকুন বা শেয়াল বা এই টাইপের যে প্রাণীগুলো আছে যারা এই জীবদেহ খেয়ে নিতেছে, যেটা মৃত জীবদেহ, এটা ভক্ষণ করে ওই জায়গাটা ক্লিন করে দিতেছে, তারা একভাবে পরিবেশটা দূষণমুক্ত রাখতেছে বা পরিবেশটা পরিষ্কার করতেছে। তো আলটিমেটলি এরা যেহেতু পরিবেশ পরিষ্কার করতেছে, আর পরিবেশ পরিষ্কার করা বা তোমার বাসা বাড়ি ঝাড়ু দেওয়া এটার কার কাজ? ঝাড়ুদারের কাজ। তাই জন্য এদের একটা নাম আছে পরিবেশের ঝাড়ুদার, এরকম একটা কথাও বলে এদেরকে। তো যাই হোক, এরা হইতেছে পরিবেশ পরিষ্কার করতেছে। এখানে হইতেছে ব্যাকটেরিয়াকেও পরিবেশের ঝাড়ুদার বলে, এটা হইতেছে তোমরা সামনে যায় পরবর্তী এই যে ইন্টারমিডিয়েটে উইঠা দেখবা আর কি। তো যাই হোক, এরা হইতেছে এক কথায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতেছে, কিছুটা হইলেও সাহায্য করতেছে, যদিও তাদের কাজটা খুব একটা উল্লেখযোগ্য না বা ভালো কাজ না। যাই হোক, আমাদের হচ্ছে এখান থেকে যে এমসিকিউ আছে এটা অনেক বেশি আসে। তো এখানে যে উপাদানগুলো আছে কাক, শকুন, শিয়াল, হায়না, প্রত্যেকটা নামই এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন এখানে আরেকটা স্পেশাল কাতারের কথা বলা আছে, সেটা হচ্ছে মানুষ। সেই হইতেছে ভাই
কোনো ঠিক ঠিকানা নেই, সে হইতেছে সর্বভুক টাইপের, ঠিক আছে, মানে সবই খায় ফেলে। সে প্রথম শ্রেণী খাদক হইতে পারে, কারণ সে হইতেছে গাছপালা খায়। আবার সে দ্বিতীয় শ্রেণী খাদক হইতে পারে, যে গাছপালা খায় এরকম প্রাণীকে সে খায়। আবার সে তৃতীয় শ্রেণী খাদক হইতে পারে, চতুর্থ শ্রেণী খাদক হইতে পারে। এক এক ক্ষেত্রে এক এক কেসে আমরা মানুষকে বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের খাদক হিসেবে দেখব। তো এক কথায় এই হচ্ছে মাংসাশী প্রাণীও, আবার সে তৃণভোজী প্রাণীও। সে যখন প্রথম শ্রেণী খাদক হিসেবে কাজ করতেছে তখন সে তৃণভোজী, আবার পরবর্তীতে যে অন্যান্য খাদক হিসেবে কাজ করতেছে, দ্বিতীয় শ্রেণী খাদক বা তৃতীয় শ্রেণী খাদক হিসেবে সে যখন ভূমিকা পালন করতেছে, সে তখন একটা মাংসাশী প্রাণী। তো সে একাধারে মাংসাশী, সে একাধারে আবার তৃণভোজী। তো আলটিমেটলি এই টাইপের যে প্রাণীগুলো আছে এদেরকে বলে দিতেছে আমরা সর্বভুক বা অমনিভোরাস, ঠিক আছে। তো এদেরকে আমরা বলে দিতেছে অমনিভোরাস। আচ্ছা, এখন হইতেছে যাই হোক, এখন তুমি আবার বলতে পারো যে অন্যরাও তো এরকম করতে পারে। অন্যরা সাধারণত এরকম করে না, যেরকম গরু হইতেছে ঘাস খায়, ও হইতেছে কোনোদিন সাপড়ে যায় খাবে না, এই খুব স্বাভাবিক ব্যাপার আর কি। বিয়োজকের মধ্যে আমরা হইতেছে উদাহরণ দেখব, বিয়োজকের মধ্যে আমরা উদাহরণ দেখব হইতেছে যে ব্যাকটেরিয়া ছত্রাক যা আছে এই দুইজনে হইতেছে এমসিকিউতে লাগবে। আর এদেরকে হইতেছে আরেকটা নাম আছে বিয়োজকের, এই নামটা এমসিকিউর জন্য লাগবে, পরিবর্তক, ঠিক আছে। এরপরে আমরা পুকুরের বাস্তুতন্ত্র তো দেখেই আমরা পড়াশোনা করলাম। তো পুকুরের বাস্তুতন্ত্র আমাদের অটোমেটিক্যালি পড়া হয়ে গেছে। এখান থেকে আমরা ছোটোখাটো কিছু নাম পড়ব, এই নামগুলো হইতেছে আমরা এখানে একটু ডিটেলসে দেখব। তো প্রথমে দেখো এখানে উৎপাদক যারা আছে, উৎপাদক আমরা পড়ছিলাম কি সবুজ উদ্ভিদে এক কথায়, তাই না। এখানে ডিটেলসে কিছু নাম দেওয়া আছে, নামগুলো হইতেছে আমরা এখান থেকে একটু দেখব। তো এখানে আমরা দেখতে পাইতেছি কি উৎপাদকের মধ্যে কিছু উদ্ভিদ আছে, এদের আমরা দেখতেছি একটা হচ্ছে ম্যাক্রোফাইট আর একটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। তো প্রত্যেকটা নামের মধ্যে দেখো একটা কমন জিনিস আছে, ম্যাক্রোফাইট দেন ফাইটোপ্ল্যাঙ্কটন। তো এইখানে এক কথায় ফাইট ওয়ার্ডটা এখানে আছে, তো ফাইট ওয়ার্ডটা আসছে ফাইটা শব্দ থেকে, ঠিক আছে। ফাইটা এই শব্দটার মিনিং হইতেছে উদ্ভিদ, তাইলে এটা ফাইটোপ্ল্যাঙ্কটন থাকুক বা ফাইটো XYZ যাই থাকুক, ম্যাক্রোর পরে ফাইট আছে, তারপর মাইক্রোফাইট দেখ বা যেই দিয়েই ফাইট লেখুক, যেহেতু নামের মধ্যে ফাইট বা ফাইটো বা ফাইটা আছে, সেহেতু এই জিনিসটা বুঝাইতেছে এটা হইতেছে একটা উদ্ভিদ, তাই তো। তাইলে এখানে ফাইটোপ্ল্যাঙ্কটন নাম দেখে আমরা দেখতেছি এখানে ফাইটো বা ফাইটা ওয়ার্ডটা আছে, তাহলে এটা একটা উদ্ভিদ। যেহেতু এটা উদ্ভিদ, তাইলে এটা কী করবে, এটা উৎপাদক হিসেবে এখানে ভূমিকা পালন করবে। সেম হইতো ওই ম্যাক্রোফাইট, এটার নামের শেষে দেখো ফাইট আছে, তো এটাও একটা উদ্ভিদ। দেন ম্যাক্রোফাইট বলতে হইতেছে আমরা বুঝতেছি কি বড় সড়ো উদ্ভিদ। এখানে ম্যাক্রো ওয়ার্ডটা যেটা আছে এটা হচ্ছে দুইটা ধরন আছে, একটা হইতেছে ম্যাক্রো, এটা মানে হইতেছে বুঝায় বড়, আর এটার অপোজিট হইতেছে মাইক্রো। মাইক্রো মানে হইতেছে ছোট, ওই যে মাইক্রো বাস এগুলো আবার না, কিন্তু মাইক্রো বাসও কাইন্ড অফ এটার মিনিং বহন করে, যে ছোট বাস মাইক্রো বাস। তো মাইক্রো বলতে হইতেছে বুঝায় ছোট। তো ম্যাক্রোফাইট, ফাইট মানে উদ্ভিদ, ম্যাক্রো মানে বড়, তাহলে এগুলো হইতেছে তুলনামূলক বড় উদ্ভিদ, ঠিক আছে। ম্যাক্রোফাইট আমরা বুঝলাম, তাইলে এগুলো হইতেছে আমাদের এখানে উৎপাদক। তো উৎপাদকের মধ্যে আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন, ম্যাক্রোফাইট এদেরকে পাইলাম। দেন হইতেছে এখানে আমরা প্রথম স্তরের খাদক হিসেবে কাকে পাইতেছি, জু প্লাঙ্কটন, ঠিক আছে। এখানে পাইতেছি কি আমরা জু প্লাঙ্কটন। তো জু ওয়ার্ডটা বলতেই এখানে কি বোঝায়, জু। এই জু বা জোয়া এই ওয়ার্ডটার মিনিং হইল প্রাণী, ঠিক আছে। জু বা জোয়া এই ওয়ার্ডটার মিনিং হইতেছে প্রাণী। তো জু বা জোয়া বলতে দিতেছে আমরা বুঝাইতেছি প্রাণী। তো যেহেতু এটার নাম হইতেছে জু প্লাঙ্কটন, তো নামের মধ্যে জু আছে, তাইলে এটা হইতেছে একটা প্রাণী। তো এটা হইতেছে কারে খাইতেছে, এ হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন বা যেগুলো ছোট ছোট উদ্ভিদ আছে এদেরকে এরা খাইতেছে, তাই জন্য এরা কি, এরা হচ্ছে এই পানির যে বাস্তুতন্ত্র আছে এখানে প্রথম শ্রেণীর খাদক। তারপরে এই সব জুপ্লাঙ্কটনকে খাইতেছে হচ্ছে কিছু ছোট ছোট মাছ, এদেরকে আমরা বলতেছি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। আবার এইসব ছোট ছোট মাছরে খাইতেছে তুলনামূলক কিছু বড় বড় মাছ, তাদেরকে আমরা বলতেছি তৃতীয় শ্রেণীর খাদক। আর সবার জীবন এমনি চলতে 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 একদিন বন্ধ হয়ে যাবে, থেমে যাবে এবং মারা যাবে। এবং যখন তারা এরা মারা যাবে তখন এদের উপর কাজ করবে বিয়োজক। বিয়োজক কারা কারা ছিল, ছত্রাক, ব্যাকটেরিয়া, এই টাইপের জীবগুলা।
এরা কি করবে তখন, ওই যে এদের দেহের মধ্যে যে জটিল উপাদান আছে, জটিল উপাদান দিয়ে এদের দেহ গঠিত, আমাদের দেহ গঠিত, এই জটিল উপাদানগুলোর উপরে নিজেরা এনজাইম ফেলবে বা এনজাইম ক্রিয়া করাবে এবং এই জটিল উপাদানগুলোকে সরল উপাদানে পরিণত করবে। তো আলটিমেটলি এদের দেহ বিনষ্ট হয়ে যাবে, এরা মারা যাবে, ধ্বংস হয়ে যাবে এবং মাটির সাথে মিশে যাবে। মাটির সাথে মিশে যাবে বলতে বুঝাইতেছে অ্যাকচুয়ালি ওই যে ধরো তোমার ওই যে উদাহরণটা আমরা দিয়েছিলাম যে চামড়া গলায় পচাই দিতেছে এবং সাথে দেহের ভিতরে যা যা আছে সব কিছু এরা ধীরে ধীরে গলাইতেছে। তো আলটিমেটলি এই জিনিসটা যাইতেছে কোথায়, পরিবেশে যাইতেছে, তাই না? এই যে গলন পচন কোথায় হইতেছে, যেখানে ব্যাকটেরিয়া ছত্রাক আছে, ব্যাকটেরিয়া ছত্রাক কইছে পরিবেশে আছে। তো আলটিমেটলি ওইখানে যেখানে এটা গলাইতেছে, তো এই উপাদানগুলো যাবে কোথায়, মাটিতে বা পরিবেশে, স্বাভাবিক। তো এটা নিয়ে অত ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো কিছু নাই। তারপরে এখানে দেখো জড় উপাদান, জড় উপাদান হিসেবে এখানে কি আছে, অজৈব, জৈব উপাদান। জৈব উপাদান এখানে এই যে মাছ যেগুলো আছে, এগুলো মাছ যখন মারা যাবে, বিয়োজক যখন এদেরকে পচাবে, তখন এদের যে মৃত দেহ আছে এখান থেকে কিছু পুষ্টি উপাদান বা জৈব উপাদান মাটির সাথে মিশবে, ওখানে কিছু জৈব উপাদান পাওয়া যাবে। অজৈব উপাদান হিসেবে পানির নিচে বিভিন্ন ধরনের মিনারেলস, বিভিন্ন ধরনের খনিজ উপাদান পাওয়া যেতে পারে, এগুলো হচ্ছে অজৈব উপাদান। তো আলটিমেটলি এখানে তোমার ভৌত উপাদান দেখা যেতেছে, সূর্য আছে, সূর্য যদি থাকে তাইলে এখানে আলো, তাপমাত্রা, এটার উপরে এদিকে বাতাস আছে, বাতাসের প্রবাহ আছে। আলটিমেটলি এগুলো হইতেছে এখানে ভৌত উপাদান। তো এই আমাদের পুকুরের বাস্তুতন্ত্র, আমরা একটা ছবি দেখে সব কিছু পড়ে ফেললাম, ঠিক আছে? তো আমাদের পুকুরের বাস্তুতন্ত্র পড়ে ফেললাম, এখানে শেষ। আমরা এখন সামনের দিকে আগাই, দেখি বইয়ের আর কিছু আমরা এই যা যা পড়ছি এখান থেকে দেখার মতো কিছু আছে কিনা। আচ্ছা, এখান থেকে তোমরা এই উদাহরণগুলো দেখো। প্রথম শ্রেণীর বা প্রথম স্তরের খাদক হিসেবে পুকুরের বাস্তুতন্ত্রে কারা কারা থাকে, ঠিক আছে? এইগুলো তোমার আসতে পারে এমসিকিউতে, ঠিক আছে? এখানে আমরা এই নামগুলো একটু খেয়াল রাখবো। খুদে পোকা, মশার সুপ, কীট, অতি ক্ষুদ্র প্রাণী, জুপ্লাঙ্কটন, এগুলো হইতেছে প্রথম শ্রেণীর খাদক, ঠিক আছে? দ্বিতীয় শ্রেণীর খাদকগুলোর উদাহরণগুলোও দেখে রাখবা। তৃতীয় শ্রেণীর খাদকের যে উদাহরণগুলো আছে এগুলো দেখে রাখবা, এগুলো এমসিকিউতে আসতে পারে। দেন এখানে বিয়োজক তো আবার সেম আগেরটাই, ছত্রাক, ব্যাকটেরিয়া। ওকে, ঠিক আছে। এরপরে সামনের দিকে আমরা আগাই, খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খলের কনসেপ্ট আমরা অলরেডি বুঝছি যে কীভাবে কাজ করে না করে। এখন আমরা ইন ডিটেলস খাদ্য শৃঙ্খলের বিভিন্ন ধরনের টাইপস আছে, এই টাইপসগুলো ইন ডিটেলস পড়ার চেষ্টা করব। এখানে তোমরা খাদ্য শৃঙ্খলে তো বেসিক আউটলাইন বা বেসিক ধারণা অলরেডি নিয়ে ফেলছো। তো আলটিমেটলি এখান থেকে সংজ্ঞাটা পড়ে ফেলো। এখানে এই যে সংজ্ঞাটা দেওয়া আছে এটা তোমরা ফলো করতে পারো। বইয়ের ভিতরে যে সংজ্ঞা আছে এটাই ব্যবহার করা শ্রেয়, কারণ টিচাররা অলওয়েজ বইয়ের রেফারেন্স খোঁজে। তো আলটিমেটলি স্কুলে এই ব্যাপারগুলো অনেক হয় যে টিচার এক জায়গায় পড়াই দিয়েছে, টিচার একটা শিট দিয়েছে বা নোট দিয়েছে, ওই নোটে যে সংজ্ঞা লেখা আছে ওইটাই ঠিক, তার দুনিয়ার সব সংজ্ঞা ভুল, ওইটা তুমি লিখলে না, তোমার মার্ক দিবে না। এরকম অনেক ক্লাস লাগে আর কি। তো আলটিমেটলি তুমি হচ্ছে ভালো বইয়ের রেফারেন্স ইউজ করো, বইকে তো আর ভুল বলতে পারবে না। বইয়ে যদি ভুল দিয়ে থাকে ভুলটাও ঠিক, কারণ বইয়ে দেওয়া আছে। যাই হোক, এখন বই থেকে পড়া বেটার আর কি, কোনো স্যারের নোট থেকে পড়াচ্ছে, অ্যাটলিস্ট সংজ্ঞাগুলো আর কি, যেটা আর কি ক নাম্বারে বা যেটার মধ্যে এক মার্ক কনফার্ম আছে। আচ্ছা, এখন আসো এখানে কি বলছে, যখন খাদ্য শক্তি উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকদের মধ্যে প্রভাবিত হয়, তখন সেই প্রভাবকে একসাথে খাদ্য শৃঙ্খল বলে। তো এখানে বলছে কি, খাদ্য উপাদান শক্তি উৎপাদক থেকে। শক্তি উৎপাদককে, শক্তি উৎপাদক মানে এই যে এইটার কথাই চিন্তা করো। এখানে ঘাস কি ছিল, ঘাস হইতেছে উৎপাদক ছিল, সে সবুজ উদ্ভিদ, সে সূর্যের আলো থেকে নিজে খাদ্য তৈরি করতেছিল। তো সে স্বভোজী ছিল, সে পরিবেশে খাদ্য তৈরি করতেছে, তাকে খাইতেছে প্রথম শ্রেণী খাদক, প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণী বা সর্বোচ্চ খাদক, এমনি জীবন চলতেছে। তো আলটিমেটলি এই শক্তি উৎপাদক থেকে খাদ্য বিভিন্ন স্তরের খাদকদের মধ্যে প্রবাহিত হইতেছে। তো এই যে প্রবাহ, এটাকেই বলতেছি আমরা খাদ্য শৃঙ্খল। ইজি। তারপরে আসো খাদ্য শৃঙ্খলের ধরনগুলো। তো আলটিমেটলি এখান থেকে আমরা ধরনগুলো একটু পড়ে ফেলি। তো প্রথমে আসো এখানে শিকারজীবী খাদ্য শৃঙ্খল। তো শিকারজীবী খাদ্য শৃঙ্খল বলতে হইতেছে কি বুঝাইতেছে, তুমি নর্মালি যা যা দেখছো এই পর্যন্ত সব কিছু হইতেছে শিকার শ্রেণীর মতোই। তো এখান থেকে আমরা নর্মাল কিছু উদাহরণ দেখি, আমরা অলরেডি যেটা লিখছি এখান থেকে দেখে আবার নতুন করে লেখার কি দরকার। আচ্ছা, এখানে দেখো মুখের মধ্যে মশা ঢুকে গেছে।
কি একটা পরিস্থিতি ভাই, বেয়াদব মশা। যাই হোক, যোগ অবস্থা, মশা ঢুকে যেতেছে মুখের মধ্যে। যাই হোক, এখন হইতেছে এইখানে যেটা দেখতেছি আমরা, একটা সবুজ উদ্ভিদ আছে, এটা হচ্ছে উৎপাদক। একে খাইতেছিল কে? প্রথম শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদকরে দ্বিতীয় শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদকরে তৃতীয় শ্রেণীর খাদক, তারপরে কেউ থাকলে সেটা দিছে সর্বোচ্চ খাদক, এমনি হইতেছে চলতেছে। তো এখানে যে ব্যাপারটা আমরা এখানে দেখতেছি, এই যে আছে এরে, এই যে প্রাণী এ শিকার করতেছে, এরা খাইতেছে শিকার কইরা, এখানেও সে শিকার হইতেছে, আবার এও একদিন অন্য কারো দ্বারা শিকার হইতেছে। তো এইভাবে যে ছোট জীব আছে, ছোট জীব বড় একটা জীব দ্বারা শিকার হইতেছে, এবং এইভাবে খাদ্য একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতেছে। মানে খাদ্য সবুজ উদ্ভিদ তৈরি করছে, এটা অনেকগুলো সংখ্যা আছে, পরিবেশে ধরো গাছপালা অনেক আছে, তারপর কিছু সংখ্যক ক্ষুদ্র পোকামাকড় আছে, তারা এই উদ্ভিদকে শিকার করে এর মধ্যে খাইতেছে। দেন এই ক্ষুদ্র পোকামাকড়কে ছোটো মাছ খাইতেছে, ছোটো মাছ থেকে বড় মাছ খাইতেছে। তো আলটিমেটলি শিকারের মাধ্যমে এক জায়গা থেকে আরেকটা স্তরে খাদ্য প্রোগ্রেশন হইতেছে, বা খাদ্য পুষ্টি উপাদান এক স্তর থেকে একটা স্তরে যাইতেছে। তো এটা হইতেছে শিকারজীবী খাদ্য শৃঙ্খল, যেখানে একটা জীব আরেকটা জীবকে শিকার করে করে খাইতেছে। তো এটা হইতেছে শিকারজীবী খাদ্য শৃঙ্খল, আর এটা হইতেছে অ্যাপ্রোপ্রিয়েট খাদ্য শৃঙ্খল, যেটা হইতেছে আমরা সচরাচর সব জায়গায় দেখি। ঠিক আছে, তো এটা নিয়ে নতুন করে বোঝার কিছু নাই, আমরা যা যা এই পর্যন্ত দেখছি সবই হইতেছে শিকারজীবী খাদ্য শৃঙ্খল, এবং যা যা খাদ্য শৃঙ্খল নর্মাল আছে সবই হইতেছে শিকারজীবী খাদ্য শৃঙ্খল। অ্যাবনর্মাল কিছু টাইপ আছে, এই টাইপগুলো হইতেছে আমরা একটু দেখবো এখন। তো প্রথম অ্যাবনর্মাল টাইপ, এটা হইতেছে আমাদের মৃতজীবী এবং আমাদের পরজীবী খাদ্য শৃঙ্খল। তো মৃতজীবী পরজীবী খাদ্য শৃঙ্খল যেটা আছে, এটা যদি আমরা দেখি, এখানে পরজীবী প্রথমে দেওয়া আছে, পরজীবীর কথাই তুমি আগে দেখো, দুইটা উদাহরণ নিয়ে দেখো। এখানে হইতেছে তোমার যে পরজীবী খাদ্য শৃঙ্খল আছে, এখানে মানুষ থেকে শুরু হয়েছে, মানুষকে মশা কামড়ায়, মশার মধ্যে ডেঙ্গু ভাইরাস থাকে। তো আলটিমেটলি এটা হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল। তো পরজীবী খাদ্য শৃঙ্খল বলতে আমরা এখানে কি বুঝাই দিছি, পরজীবী বলতে কি বুঝায় অ্যাকচুয়ালি? পরজীবী বলতে এক কথায় ধরো, আমাদের একটা টিচার ছিল, পরজীবী ওই খাদ্য শৃঙ্খলের উদাহরণ দিতেছিল, তো আমাদের বলতেছিল আর কি, পরজীবীর উদাহরণ দিতেছে তোমরা, তোমরা কিছুই করো না, বাপ মায়ের পরজীবী, তোমরা বাসায় থাকো, বাসায় খাও, সব কিছুই করো, ফ্যামিলিতে কোনো কন্ট্রিবিউশন করো না, পড়াশোনা করলে করো, না করলে করো না, তো তোমরা হইতেছে পারফেক্ট পরজীবী। তো পরজীবীর সাথে আরেকটা ব্যাপার আছে, সেটা হইতেছে যে জীব থেকে খাইতেছে, সচরাচর ক্ষেত্রে সে জীবেরই আবার ক্ষতি করে, সে একটা জীবের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, সেখান থেকে সে খাদ্য সংগ্রহ করে, সেখান থেকে সে খায়, এবং পরবর্তীতে দেখা যায় সে ওই জীবেরই ক্ষতি করছে। ঠিক আছে, তো এটা হইতেছে পরজীবী খাদ্য শৃঙ্খলের ব্যাপার। এখন পরজীবী যে খাদ্য শৃঙ্খল আছে, এখানে দেখো মানুষ থেকে খাদ্য শৃঙ্খল শুরু হইতেছে, মানুষকে কামড়াইতেছে একটা মশা, মশার মধ্যে থাকতেছে ডেঙ্গু ভাইরাস। তো এখানে পরজীবীর ব্যাপারটা কি হইলো, এখানে যে ডেঙ্গু ভাইরাস আছে এটা মশার মধ্যে পরজীবী হিসেবে থাকে। মশার যে দেহ আছে, মশার ধরো এটা দেহ, এটা পাখনা, অ্যান্ড দেন এখানে দিছে তার কি বলবো, ধরে না মশা, তো এটার মধ্যে ডেঙ্গু ভাইরাস পরজীবী হিসেবে থাকতেছে। তারপরে এই ডেঙ্গু ভাইরাস যুক্ত যে মশা আছে, এটা যখন অন্য কোনো মানুষকে কামড়াইতেছে, তখন মানুষের মধ্যেই ডেঙ্গু ভাইরাসটা চলে যেতেছে, তো এমনি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যেতেছে। তো এটা হচ্ছে নর্মাল প্রসেস, যে ডেঙ্গু যেভাবে ছড়ায়। তো এখানে যেহেতু ডেঙ্গু ভাইরাসটা মশার মধ্যে বসবাস করতেছে, মশা থেকে এর বেঁচে থাকার জন্য যাবতীয় যা যা দরকার সেগুলো গ্রহণ করতেছে, সেগুলো হইতেছে মশার মধ্যে একটা পরজীবী। দেন আলটিমেটলি এই ডেঙ্গু ভাইরাস যখন আবার মানুষকে আক্রমণ করতেছে, তখন সে মানুষের মধ্যে এসে নিজের বংশ বিস্তার করতেছে, নিজের সংখ্যা বাড়াইতেছে। তো সেই ক্ষেত্রে সে মানুষের মধ্যে পরজীবী হিসেবে কাজ করতেছে, মানুষ থেকে সে তার পুষ্টি উপাদান নিতেছে যা যা লাগবে, এবং এর বিনিময়ে সে কী করতেছে, মানুষের যে কোষ আছে এগুলো ধ্বংস করতেছে, প্লাটলেট বা অনুচক্রিকে ধ্বংস করতেছে। এর ফলে কিছু কিছু ক্ষেত্রে মানুষ অসুস্থ হয়ে যাইতেছে, এবং আলটিমেটলি কিছু কিছু ক্ষেত্রে মানুষ মারাও যাইতেছে। তো এইভাবে সে পরজীবী হিসেবে এই সকল জীবের মধ্যে বসবাস করতেছে।
এদের কাছ থেকে খাইতেছে, এদের কাছ থেকে পড়তেছে, আবার এদেরই ক্ষতি করতেছে। তো এটা হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল। সেম হইতে আমরা ম্যালেরিয়া দিয়েও এই সেম উদাহরণটা দেখাইতে পারি। মানুষ, মশা, ম্যালেরিয়া। ম্যালেরিয়ার হইতেছে একটা পরজীবী, তো ওইটা আবার ভাইরাস না, কিন্তু ওইটা হচ্ছে পরজীবী, প্যারাসাইট, ঠিক আছে। তো ওই ম্যালেরিয়ার যে পরজীবী ওইটা হচ্ছে মশার মধ্যে থাকে। তো ওই মশা যখন মানুষকে কামড়ায় তখন ওই পরজীবী মানুষের মধ্যে চলে আসে। তো আলটিমেটলি ওইটা মশার মধ্যে যখন থাকে তখন মশার থেকে তার বেঁচে থাকার জন্য যা যা পুষ্টি উপাদান লাগে সব কিছু গ্রহণ করে এবং সে ওইখানে মশা থেকে জিনিসপাতি নিয়ে বেঁচে থাকে। এরপরে সে যখন মশা থেকে মানুষের মধ্যে আসে, মানুষের কাছ থেকে সেম কাজ করে, মানুষ থেকে সেই উপাদানগুলো গ্রহণ করে তার বেঁচে থাকার জন্য যা যা লাগবে এবং মানুষের দেহের মধ্যে, মশার দেহের মধ্যে সে বংশ বিস্তার করে। এর ফলে এই যে প্রাণীগুলো আছে এদের ক্ষতি হয়, মানুষের ক্ষেত্রে জ্বর আসে, আরও ক্ষতি হয়, কিছু কিছু ক্ষেত্রে মানুষ মারাও যায়। তো আলটিমেটলি এইভাবে সে মানুষ থেকে খাইতেছে, পড়তেছে, সব কিছু মানুষ থেকেই করতেছে বা অন্য প্রাণী থেকেই করতেছে এবং দিন শেষে এদেরই ক্ষতি করতেছে, ঠিক আছে। তো এই হইতেছে নিমক হারাম পরজীবী। তো পরজীবীর যে খাদ্য শৃঙ্খল আছে এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট যে এমসিকিউ সেটা হইতেছে, এটা হইতেছে অসম্পূর্ণ, ঠিক আছে। এই জিনিসটা হইতেছে অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ সেটা হইতেছে একটু পরে বলতেছি। আমরা একবার মৃতজীবী খাদ্য শৃঙ্খলটা দেখে নিও, তারপরে এটাও দেখবো হচ্ছে আমরা অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল। তারপর আমরা একসাথে ব্যাখ্যা করতেছি দুইটাই যে কেন এরা অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল। তো মৃতজীবী খাদ্য শৃঙ্খল এইটার মধ্যে আমরা এখন যাই। মৃতজীবী খাদ্য শৃঙ্খলের তুমি নাম দেখে বুঝতেছো যে এটা মৃতজীবী। তো পরজীবী মানে কি? যে পরের উপর বেঁচে আছে। পর মানে অন্য কেউ, অন্য কারো উপর নির্ভরশীল হয়ে নিজের জীবন চালাইতেছে বা অন্য কারোর সাথে খাদ্য উপাদান শেয়ার করে বা কারো কাছ থেকে খাদ্য উপাদান নিয়ে সে বেঁচে আছে, এটা হচ্ছে পরজীবী। আর মৃতজীবী তাইলে কি হবে? মৃত বস্তু বা মৃত জীব বা মৃত সামথিং থেকে সে নিজের খাদ্য উপাদান জোগাড় করতেছে এবং ওইটা থেকে সে বেঁচে আছে। পরজীবী খাদ্য শৃঙ্খলে পরের কাছ থেকে খাদ্য নিত এবং মৃতজীবীর ক্ষেত্রে আমরা দেখব যে মৃত বস্তু থেকে খাদ্য বা পুষ্টি উপাদান নিতেছে। তো মৃতজীবী খাদ্য শৃঙ্খলের মধ্যে আমরা দেখতেছি কি একটা মৃতদেহ আছে, সেটা যে কোনো কিছুর মৃতদেহ হইতে পারে, জীবের হইতে পারে, মানে প্রাণী হইতে পারে, উদ্ভিদের হইতে পারে, এনিথিং। ওইটার উপরে কাজ করতেছে ছত্রাক, ছত্রাককে খাইতেছে আবার কেঁচো, ঠিক আছে। তো এটা হইতেছে মৃতজীবী খাদ্য শৃঙ্খলের গঠন। তো এখন এই মৃতজীবী কেন বলতেছি এটাকে? কারণ এখানে মৃতদেহের উপরে এই খাদ্য শৃঙ্খলটা নির্ভরশীল, তাই জন্য এটা হচ্ছে মৃতজীবী। এটাকে কি জন্য পরজীবী খাদ্য শৃঙ্খল বলতেছি? কারণ এখানে যে উপাদানটা আছে সেই উপাদানটা হচ্ছে পরজীবী, সে অন্য একটা জীবের উপর জীবন ধারণের জন্য নির্ভরশীল। তো পরজীবী আছে জন্য পরজীবী খাদ্য শৃঙ্খল। এই খাদ্য শৃঙ্খলের মধ্যে যেহেতু মৃতদেহ আছে, মৃতদেহ থেকে এটা শুরু হইতেছে পুষ্টি উপাদান নিয়ে, সেহেতু এটাকে বলতেছি আমরা মৃতজীবী খাদ্য শৃঙ্খল। এখন কথা হইলো এইটাও একটা অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল, ঠিক আছে। মৃতজীবী খাদ্য শৃঙ্খল যেটা আছে এটা হইতেছে একটা অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল। এখন এরা অসম্পূর্ণ কেন? মৃতজীবী খাদ্য শৃঙ্খল এইগুলো কি জন্য অসম্পূর্ণ? তুমি নর্মালি একটা শিকারজীবী খাদ্য শৃঙ্খলের কথা চিন্তা করো। এটা হইতেছে সবুজ উদ্ভিদ বা উৎপাদক, এটা হইতেছে আমাদের সবুজ উদ্ভিদ বা উৎপাদক। এটাকে খাইতেছে এই ঘাস ফড়িং, যেটা হইতেছে প্রথম শ্রেণীর খাদক। এটাকে শিকার করতেছে ব্যাঙ, যেটা হইতেছে দ্বিতীয় শ্রেণীর খাদক। এটাকে খাইতেছে সাপ, সেটা হইতেছে তৃতীয় শ্রেণীর খাদক। দেন এটা হইতেছে কি চতুর্থ শ্রেণীর খাদক বা সর্বোচ্চ খাদক, ঠিক আছে। এখন এরা হইতেছে পরে আবার বিয়োজক দিয়ে পচবে। এখানে হইতেছে বিয়োজক আছে, এখানে বিয়োজক আছে, এরা পচে আবার হইতেছে পুষ্টি উপাদান। এদের দেহের মধ্যে যেগুলা জটিল উপাদান ছিল এগুলো তো ভেঙে চুরে এখন সরল উপাদান হয়ে গেছে। সরল উপাদানগুলো পরবর্তীতে এই গাছ আবার গ্রহণ করবে আর কি। তো এটা হইতেছে সাইক্লি বা চক্রাকারে ফ্লো হইতেছে, ঠিক আছে। এখন এইখানে যে ব্যাপারটা আছে সেটা হলো এই যে উৎপাদক, এর মধ্যে থেকে কি যাইতেছে প্রথম শ্রেণী খাদকে? এর বেঁচে থাকার জন্য দরকার হইতেছে শক্তি এবং পুষ্টি উপাদান। তো শক্তি এবং পুষ্টি উপাদান উৎপাদক থেকে প্রথম শ্রেণী খাদক, দেন প্রথম শ্রেণী থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এমনি করে ঘুরতেছে, ঘুরে টুরে আবার বিয়োজক হয়ে এটা আবার উৎপাদকের কাছে ফিরে আসতেছে, তাই না? তো এখানে হইতেছে একটা সাইকেল তৈরি হইতেছে বা চক্রাকার হইতেছে, এটাকে আমরা বলি হচ্ছে পুষ্টির প্রভাব, ঠিক আছে। এখানে যে পুষ্টি উপাদানগুলো উৎপাদক তৈরি করতেছে এটা প্রথম শ্রেণী খাদকে গেল, প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, তারপর চতুর্থ শ্রেণীর মধ্যে যখন গেল, এটা সবাই যখন মারা গেল তখন বিয়োজকীদেরকে
মেরে ফেললো, পচাইলো, মেরে তো ফেলেনি, পচাইছে, পচানোর ফলে এদের মধ্যে যে জটিল উপাদান ছিল এইগুলো ভেঙে চুরে সরল উপাদানে পরিণত হলো, সরল উপাদানে পরিণত হয়ে এগুলো পরিবেশে আসলো। এখন পরিবেশে আসছে মানে মাটিতে আসছে, মাটিতে আবার যখন ধরো অন্য নতুন উদ্ভিদ তৈরি হবে, ওই মাটিতে যখন নতুন উদ্ভিদ তৈরি হবে তাইলে ওই নতুন উদ্ভিদগুলো এই যে পুষ্টি উপাদান যেগুলো মাটিতে জমছিল এগুলো তাইলে আবার শোষণ করবে। তাহলে আলটিমেটলি ওই উদ্ভিদটা ওই পুষ্টি উপাদানগুলো শোষণ করলো যেগুলা এদের দেহের বিয়োজনের ফলে পরিবেশে আসছিল। এখন ওই উদ্ভিদ থেকে আবার ধরো এইরকম একটা খাদ্য শৃঙ্খল তৈরি হলো, ওই উদ্ভিদকে এইরকম একটা পোকা খাইতেছে, ওই পোকারে আবার দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, চতুর্থ শ্রেণীর এমনি করে খাইতেছে। তো আলটিমেটলি এখানে যে পুষ্টি উপাদানগুলোর ফ্লো হইতেছে এটা হইতেছে সাইক্লিকলি হইতেছে বা চক্রাকারে হইতেছে। তো এইটাকে আমরা বলি দিচ্ছে বাস্তুতন্ত্রে বা খাদ্য শৃঙ্খলে পুষ্টির প্রভাব, আর এটা হইতেছে চক্রাকারে হয়ে থাকে। ঠিক আছে, এতটুকু কনসেপ্ট আমরা দেখলাম। ঠিক আছে, আমরা যেটা দেখলাম সেটা হইতেছে কি পুষ্টি প্রবাহ। এটা সামনে যায় আরেকবার তোমাদের আমি রিভিউ করে দিব, আপাতত এতটুকু বেসিক মাথায় রাখো। তো আলটিমেটলি এখানে উৎপাদক জিনিসটা করতেছে কি, আমার এখানে খাদ্য, পুষ্টি উপাদান এবং শক্তি এই দুইটাই এখান থেকে সাপ্লাই দিতেছে। এখন উৎপাদক কি শক্তি তৈরি করতে পারে? আমরা জানি শক্তির কোনো বিনাশ নাই। ঠিক আছে, শক্তির কোনো বিনাশ নাই, এরা তৈরি হইতেছে না, ধ্বংস হইতেছে না, এর হইতেছে শুধু রূপান্তরিত হয়। শক্তি ধ্বংস হয় না, শুধু এক রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয়। রূপান্তরিত হয়, এই জিনিসটা কি বুঝাইতেছে? এখানে যে উৎপাদক এটা শক্তি নিজের মধ্যে বা খাদ্য নিজের মধ্যে জমা করতেছে, এইটার সোর্স কি? এটার সোর্স হলো সূর্যের আলো। সূর্যের আলোর মধ্যে শক্তি আছে। ওই সূর্যের আলো যখন সালোক সংশ্লেষণের মাধ্যমে উৎপাদক খাদ্য তৈরি করতেছে, ওই সূর্যের আলোর মধ্যে যে শক্তিটা ছিল, যেটা হচ্ছে আলোক শক্তি বা তাপ শক্তি ছিল, ওই শক্তিটা উৎপাদক নিজের খাদ্যের মধ্যে জমা করতেছে। এখন যেহেতু নিজের খাদ্যের মধ্যে কিছু শক্তি জমা করতেছে, খাদ্যের মধ্যে এই যে শক্তি জমা থাকবে সেটাকে কি বলি আমরা? রাসায়নিক শক্তি। তাহলে সূর্য থেকে যে শক্তিটা আসতেছিল ওই শক্তিটা জমা হইতেছে খাদ্যের মধ্যে, খাদ্যের মধ্যে যে শক্তি জমা আছে এটাকে বলতেছি আমরা কি? রাসায়নিক শক্তি। তো আলটিমেটলি আমার এখানে যে তাপ শক্তি বা গতিশক্তি ছিল ওই জিনিসটা জমা হইতেছে কার মধ্যে ভাই? ওইটা জমা হইতেছে আমার উৎপাদকের মধ্যে। ঠিক আছে, তো আমার যেখানে যে শক্তিটা ছিল ওইটা জমা হইতেছে উদ্ভিদের মধ্যে রাসায়নিক শক্তি হিসেবে। ঠিক আছে, তো ওই যে শক্তির একটা রূপান্তর হইলো, এখানে হচ্ছে তাপ শক্তি ছিল বা আলোক শক্তি ছিল, এখানে রাসায়নিক শক্তি সে রূপান্তরিত হইল। তো আলটিমেটলি এটা পরিবেশের বাইরে থেকে শক্তি ক্যাপচার করতেছে। তো এটা হইতেছে এনার্জি ক্যাপচার করতেছে, এবং এই এনার্জির উপরে বাদবাকি যত জীব জগৎ আছে সবাই নির্ভরশীল। এই শক্তিটা তাইলে কি? সূর্যের আলোর শক্তি। আমরা একটা কোশ্চেন পড়ি না যে সব কিছুর শক্তির উৎস সূর্য? তো এইভাবেই শক্তির উৎস সূর্য। সূর্যের যে শক্তি ওই শক্তি উদ্ভিদ নিজের মধ্যে ক্যাপচার করে বা ধারণ করে, তারপরে এই উদ্ভিদ থেকে এই শক্তি অন্যান্য স্তরের মধ্যে বা অন্যান্য স্তরের যে খাদক আছে এদের মধ্যে প্রবাহিত হইতে থাকে। ঠিক আছে, তো আলটিমেটলি বাদবাকিরা যে শক্তি পাইতেছে এগুলো পরোক্ষভাবে সূর্যেরই শক্তি। এতটুকু আমার ক্লিয়ার? তাইলে এটা হইতেছে আমরা নর্মালি যেটা দেখতেছি একটা শিকারজীবী খাদ্য শৃঙ্খল বা নর্মাল একটা সম্পূর্ণ বা কমপ্লিট ফুড চেইন বা কমপ্লিট খাদ্য শৃঙ্খল। এখন আসো অসম্পূর্ণের ব্যাপারটাই। অসম্পূর্ণ যেটা আমরা দেখলাম সেটার মধ্যে কি দেখছি আমরা? সেটার মধ্যে আমরা দেখছি যে মানুষ আছে, মানুষকে কামড়াইতেছে কে? মশা। মশার মধ্যে আছে ডেঙ্গু ভাইরাস। এটা ছিল কি? আমাদের পরজীবী। তারপরে আসো মৃতজীবীর ক্ষেত্রে কি ছিল? যে মৃতদেহ ছিল, দেন এটাকে ছত্রাক এটা প্রক্রিয়া করতেছিল, ছত্রাককে আবার খাইতেছিল কি? কেঁচো। এখন দেখো এই যে তুমি ঘটনাটা দেখতেছো এখানে, এটা শুরু দিছে কই থেকে? মানুষ থেকে, তাই না? এই শুরু দিছে মানুষ থেকে। এখন এই যে মশা বা ডেঙ্গু, এদের বেঁচে থাকার জন্য শক্তি দরকার, পুষ্টি উপাদান দরকার। এই শক্তি বা পুষ্টি উপাদান কি মানুষ তৈরি করতে পারে? অ্যান্সার হইল না, কারণ মানুষ তো পরভোজী। মানুষ উদ্ভিদ থেকে শক্তি উপাদান গ্রহণ করে,
বা উদ্ভিদ খায় এমন কোনো প্রাণীকে মানুষ আবার খায়। তো আলটিমেটলি উদ্ভিদ থেকে শক্তি উপাদান পুষ্টি উপাদান মানুষের মধ্যে পরোক্ষভাবে এসে ঢুকে। তো মানুষ এই পুষ্টি উপাদান শক্তি উপাদান এগুলো তৈরি করতে পারে না। তো আলটিমেটলি আমার যে অন্যান্য খাদ্য শৃঙ্খলা আছে, মানে ধরো ওই সবুজ উদ্ভিদের যে পরজীবী খাদ্য শৃঙ্খলা আছে, ওইখানে কোনো একটা স্তরে মানুষ ছিল। ধরলাম হইতেছে ওই যে আমরা নর্মাল একটু উদাহরণ দিই, উদ্ভিদ এটা হইতেছে প্রথম শ্রেণীর খাদক, উদ্ভিদ রে খাইতেছে হচ্ছে আরে ভাই প্রথম শ্রেণীর খাদক, তারপরে এরে খাইতেছে দ্বিতীয় শ্রেণীর খাদক, তারপরে খাইতেছে তৃতীয় শ্রেণীর খাদক। বললাম মানুষ হইতেছে ওই খাদ্য শৃঙ্খলটাই তৃতীয় শ্রেণীর খাদক। তো আলটিমেটলি মানুষ এই খাদ্য শৃঙ্খলের মধ্যে এই স্টেজে আছে। তো মানুষের খাদ্যটা আসতেছে কই থেকে? মানুষের খাদ্যটা আসতেছে এই উদ্ভিদ থেকে। উদ্ভিদ হইতেছে সূর্য থেকে শক্তি সংগ্রহ করে নিজের মধ্যে। আমাদের ক্লাসের বাদবাকি অংশটুকুর মধ্যে সাউন্ড আসেনি, তো এই অংশটুকু থেকে আবার হইতেছে আমরা কন্টিনিউ করতেছি, ঠিক আছে? তো এখানে দেখো আমরা কি জানছিলাম এ পর্যন্ত, মানুষ এখানে ছিল, মানুষ হইতেছে এখানে তৃতীয় স্টেজে ছিল। আর মানুষের খাদ্য আসতেছিল কই থেকে? মানুষের খাদ্য আসতেছিল উদ্ভিদ থেকে। উদ্ভিদের খাদ্য আসতেছিল কই থেকে? উদ্ভিদের খাদ্য আসতেছিল সূর্য থেকে। সূর্য থেকে কেমনে আসে? সূর্য থেকে যে শক্তি আসে উদ্ভিদ সেই শক্তি, সূর্য থেকে যে শক্তি আসতেছে এই শক্তি দিয়ে উদ্ভিদ সালোক সংশ্লেষণ করতেছে। কি করতেছে? সালোক সংশ্লেষণ করতেছে। এর ফলে কি হইতেছে? এখানে যে শক্তিটা এখানে আসলো উদ্ভিদের মধ্যে, যে শক্তিটা আসলো সূর্য থেকে, এটা যে সংশ্লেষণ করলো, এর ফলে সূর্যের যে আলোক শক্তি বা তাপ শক্তি, আলোক শক্তি আর তাপ শক্তি যেটা আছে, এই তাপ শক্তি কিসে কনভার্ট হইতেছে? এখানে এই উদ্ভিদের খাদ্যের হিসেবে রাসায়নিক শক্তিতে কনভার্ট হইতেছে। দেন এই যে রাসায়নিক শক্তি, এই রাসায়নিক শক্তি উদ্ভিদের মধ্যে জমা থাকতেছে। তারপর উদ্ভিদকে যখন প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক এরা ক্রমাগতভাবে খাইতেছে, তখন এদের মধ্যে এই খাবারটা একটার পর একটা ফ্লো হইতেছে। তো আলটিমেটলি উদ্ভিদ এখানে এনার্জি ক্যাপচার করতেছে। এই ক্যাপাসিটি অন্য কারো নাই, অন্য কোনো প্রাণী করতে পারবে না। তো আলটিমেটলি উদ্ভিদ যে খাদ্য শৃঙ্খলে থাকবে সেখানে খাদ্য তৈরি হবে এবং ওই খাদ্যটা পরবর্তীতে অন্যান্য প্রাণীদের মধ্যে ফ্লো হবে। এখন দেখো এই যে মানুষ আর মৃতদেহ থেকে যে খাদ্য শৃঙ্খলগুলো তৈরি হয়েছিল, এগুলার কিন্তু প্রাইমারি প্রডিউসার না, এরা খাদ্য তৈরি করতে পারে না। তো আলটিমেটলি খাদ্যের জন্য তাদের পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল হইতে হবে। তো এই ধরনের খাদ্য শৃঙ্খলে যেখানে উদ্ভিদ শুরুতে নাই, যেখানে উদ্ভিদ শুরুতে থাকবে না, সেক্ষেত্রে এনার্জির একটা ক্রাইসিস থাকবে। ইনকেস ধরো উদ্ভিদ কোনো দিন পৃথিবী থেকে নাই হয়ে গেল, তাইলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারতেছে না বা উদ্ভিদ খাদ্য তৈরি করতেছে না, তাইলে এই মানুষ দেন মৃতদেহ এগুলো কোথা থেকে আসবে? মানুষও টিকবে না, মৃতদেহ আসবে কই থেকে? জীব যদি বাঁচে তাইলে না মৃতদেহ আসবে। উদ্ভিদ তো নাই, তাহলে উদ্ভিদ যদি না থাকে তাহলে কোনো প্রাণী তো থাকবেই না, তাহলে মৃতদেহ আসবে না। তো আলটিমেটলি মৃতদেহের উপর নির্ভরশীল যে খাদ্য শৃঙ্খল এরাও থাকবে না, মানুষ থেকে যে খাদ্য শৃঙ্খল শুরু হয়েছে এরাও থাকবে না, তাহলে মৃতজীবী খাদ্য শৃঙ্খলও থাকতেছে না, পরজীবী খাদ্য শৃঙ্খলও থাকতেছে না। তো আলটিমেটলি এটা নির্ভরশীল তাইলে কার উপরে? উদ্ভিদের উপরে। তাহলে উদ্ভিদ দিয়ে চলতেছে কোন খাদ্য শৃঙ্খলগুলো? শিকারজীবী খাদ্য শৃঙ্খলগুলো বা যেগুলো সম্পূর্ণ খাদ্য শৃঙ্খল এইগুলো। তো আলটিমেটলি ওই দিক থেকে তুলনা করলে এইগুলো একটা অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল। তো আলটিমেটলি বুঝছো কি জন্য এটাকে আমরা অসম্পূর্ণ বলতেছি? সূর্য থেকে যে শক্তি আসতেছে এটা উদ্ভিদ ক্যাপচার করতে পারতেছে, এর জন্যই উদ্ভিদ যেখানে আছে ওইটা হইতেছে একটা সম্পূর্ণ খাদ্য শৃঙ্খল। আচ্ছা ঠিক আছে, তারপর এখানে আরও কিছু অসঙ্গতি আছে, যেরকম এই যে মৃতজীবী তারপর পরজীবী খাদ্য শৃঙ্খল আছে, এগুলোর ক্ষেত্রে শুরুতে যে প্রাণীটা আছে এইটা দেখো সাইজে অনেকটা বড় এবং এর পরবর্তীতে একে যারা খাইতেছে এগুলোর সাইজে ছোট এবং সংখ্যায় বেশি। তুমি অন্য যে কোনো খাদ্য শৃঙ্খলের কথা চিন্তা করো, ধরো হইতেছে আমরা এখানে এই খাদ্য শৃঙ্খলের কথা যদি চিন্তা করি তাইলে কি হইতেছে? এই খাদ্য শৃঙ্খলের মধ্যে এখানে যে উৎপাদক বা প্রডিউসার আছে এ সাইজে ছোট বা এবং সাইজে অনেকগুলো আছে, সাথে হইতেছে এইখানে যে প্রাণীগুলো আছে এই প্রাণীগুলো হইতেছে সাইজে ছোট এবং অনেকগুলো আছে। কিন্তু এর পরবর্তীতে এই পোকাগুলোকে খাইতেছে হচ্ছে ইঁদুর। ইঁদুরের সংখ্যা কিন্তু এই পোকার তুলনায় অনেক কম, কিন্তু ইঁদুরের সাইজ দেখো পোকা থেকে বড়।
সেই মধ্যে যে সাপ আছে এখানে, সাপের সাইজও ইঁদুর থেকে বেশ বড় এবং সাপের সংখ্যা ইঁদুরের সংখ্যা থেকে কম। সেই মধ্যে সাপকে যে খাবে তার সাইজও সাপ থেকে বড় হবে এবং তার সংখ্যা সাপের চেয়ে আরও কম হবে। তো আলটিমেটলি এইটা নর্মাল প্যাটার্ন থাকে। কিন্তু এই যে মৃতজীবী খাদ্য শৃঙ্খল দেন পরজীবী খাদ্য শৃঙ্খল, এদের ক্ষেত্রে এই প্যাটার্নটা থাকে না। তো আলটিমেটলি এদের ক্ষেত্রে এই জিনিসটাই একটা অসঙ্গতি। তো এই অসঙ্গতি যে সকল ক্ষেত্রে দেখা যাবে সেইগুলোর ক্ষেত্রে আমরা এগুলো একটা প্রপার খাদ্য শৃঙ্খল বলতে পারবো না। তো এই সকল কারণে এই যে মৃতজীবী আর পরজীবী এই যে খাদ্য শৃঙ্খলগুলো আছে এগুলো হচ্ছে অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল। তো খাদ্য শৃঙ্খল থেকে আমাদের যা কিছু ছিল হইল, এখন হচ্ছে আসলে খাদ্য জালের মধ্যে। তো খাদ্য জাল থেকে আমরা তেমন কিছু পড়বো না। খাদ্য জাল মানে খাদ্য শৃঙ্খলেরই একটা অন্য ভার্সন। অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসাথে যখন থাকে তখন ওইটাকে আমরা বলতে পারি একটা খাদ্য জাল। এখানে তুমি হইতেছে দেখতে পারো, এখান থেকে যদি আমরা এটা কাটতে হবে, এখানে খাদ্য শৃঙ্খলের কিছু উদাহরণ আছে, এখান থেকে দেখো দাঁড়াও। এখানে তোমরা হইতেছে অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসাথে দেখতে পাইতেছো। এখানে কি কি আছে দেখো। এখানে যদি আমরা দেখি তাইলে একটা শৈবাল আছে যেটা এখানে উৎপাদক বা প্রডিউসার হিসেবে কাজ করতেছে। এটাকে একটা প্রাণী খাইতেছে যেটাকে বলতেছি আমরা জুপ্লাঙ্কটন। এইটাকে আরেকটা বড় মাছ খাইতেছে, এই বড় মাছকে আরেকটা বাজ পাখি খাইতেছে। সেম ওইতে উৎপাদকরা একটা ছোট মাছ খাইতেছে, ছোট মাছটা একটা বড় মাছ খাইতেছে, এই ছোট মাছকে আবার বাজ পাখি খেয়ে নিতেছে। তো আলটিমেটলি কতগুলা সাইকেল এখানে তৈরি হইতে পারে। তো খাদ্য শৃঙ্খল অনেকগুলো যখন একসাথে একটা জায়গায় ক্লাটার্ড হয়ে যায় বা একসাথে যুক্ত হয় তখন ওই জিনিসটাকে আমরা বলতে পারি একটা খাদ্য জাল। খাদ্য জাল মানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল যখন একটার সাথে একটা কমপ্লিকেটেডভাবে যুক্ত হয়ে আছে। তুমি এখানে নর্মাল ফ্লো চার্ট দেখো, এখানে তোমার 5টা খাদ্য শৃঙ্খল এই ছবির মধ্যেই, এই সিম্পল একটা ছবির মধ্যে দেখানো গেছে। তো আলটিমেটলি এখানে আমরা বলতে পারি যে এই খাদ্য শৃঙ্খলগুলো একসাথে যুক্ত হয়ে আছে এবং যুক্ত হওয়ার ফলে যে কমপ্লিকেটেড নেটওয়ার্ক এখানে তৈরি হয়েছে বা যে খাদ্য জাল যে গঠনটা তৈরি হয়েছে এটাকে বলতে পারি আমরা একটা খাদ্য জাল। তো এখানে আমরা এটাকে বলতে পারি ফুড ওয়েব। তো এই নামটা হইতেছে এমসিকিউর জন্য দেখে রাখবা। এখানে ধরো আরও ছবি টবি তোমরা দেখো, এখানে দেখো অনেকগুলা প্রাণী একটার সাথে আর একটা বিভিন্নভাবে সম্পর্কিত। তো আলটিমেটলি এই একটা খাদ্য জাল, এটার মধ্যে অনেকগুলা খাদ্য শৃঙ্খল বের করা সম্ভব। সেম হইতে তোমরা এখানে যদি দেখো এখানে অনেকগুলা খাদ্য শৃঙ্খল আছে এবং অনেকগুলা খাদ্য শৃঙ্খল যখন একসাথে মিলিত হয়েছে তখন যে কম্বিনেশন এখানে তৈরি করছে এটাকে বলতেছি আমরা খাদ্য জাল। এখন আমাদের আরেকটি জিনিস লাগবে, আমাদের ক নাম্বারের জন্য খাদ্য জালের সংজ্ঞা লাগবে, ঠিক আছে। এখানে তোমরা বই থেকে সংজ্ঞা ব্যবহার করবা। সংজ্ঞা বই থেকে নেওয়ার কারণ তো তোমাদের বললামই। এখান থেকে তোমরা বই থেকে সংজ্ঞাটা দিয়ে দিবা, তাইলে তোমরা সেফ সাইডে থাকতে পারবা বইয়েরটা দিলে। আচ্ছা, তাহলে আমাদের খাদ্য জাল গেল। এরপরে আসো, এরপরের টপিক কি আমাদের বাস্তুতন্ত্রের পুষ্টি প্রভাব। তো পুষ্টি প্রভাব তো অলরেডি আমরা পড়ে ফেলছি মোটামুটি। তো পুষ্টি প্রভাবের মধ্যে কি হয় আমি তোমাদের আরেকবার তাও বলে দিই। এখানে দেখো এটা হচ্ছে আমাদের উৎপাদক, তাই না? উৎপাদক হচ্ছে খাদ্য তৈরি করতেছে। এই খাদ্য যা তৈরি করলো, এই খাদ্যটা যাইতেছে পরবর্তীতে প্রথম শ্রেণী খাদকের কাছে। দেন প্রথম শ্রেণীর খাদক এইটা খাইতেছে, দেন প্রথম শ্রেণীর খাদককে খাইতেছে দ্বিতীয় শ্রেণীর খাদক। তো এর মধ্যে যে পুষ্টি উপাদান ছিল এটা দ্বিতীয় শ্রেণীতে চলে গেল। তো এখন দ্বিতীয় শ্রেণীর খাদককে খাইতেছে আবার টার্সিয়ারি বা তৃতীয় শ্রেণীর খাদক। তো এর পুষ্টি উপাদান এর মধ্যে চলে গেল। তারপর একে খাইতেছে একদিন এই চতুর্থ শ্রেণীর খাদক বা সর্বোচ্চ খাদক। তো এটাকেও এটা খেয়ে ফেললো। এখন এই জিনিসটা এভাবে চলতেছে, এভাবে চলতে চলতে একদিন তো এটা মারা যাবে। এখন যখন এটা মারা যাবে তখন এদের যে ডেড বডি বা এদের যে দেহবশেষ এটার উপর কাজ করবে হইতেছে বিয়োজক, ঠিক আছে। এটার উপর কাজ করবে কি ভাই, এটাকে বলতে হইতেছে আমরা বিয়োজক বা ডিকম্পোজার। এদের মধ্যে কি কি থাকতে পারে, ছত্রাক থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে। তো এই বিয়োজকরা কি করতেছে, এদের যে মৃতদেহ, এদের মৃতদেহকে পরিবেশে মিশাই দিতেছে বা মাটিতে মিশাই দিতেছে। কেমনে মিশাই দিতেছে এগুলো আমরা ডিটেইলস পড়ছি। এখানে বেসিক্যালি ব্যাপার হইতেছে কি এদের দেহের মধ্যে যে উপাদানগুলো আছে, এই যে জটিল উপাদান যা আছে এগুলোকে ভেঙে এরা হচ্ছে সরল উপাদানে পরিণত করতেছে। তো সরল উপাদানে কেমনে পরিণত করে, কেমন হয়, কোথায় হয়, কেমনে হয়, এগুলো অলরেডি আমাদের জানা আছে, আমাদের পড়া হয়েছে। তো আলটিমেটলি যাই হোক এখানে যে জটিল উপাদান ছিল বা পুষ্টি উপাদান ছিল এগুলো পরিবেশে মিশাই দেওয়া হইতেছে। এখন পরিবেশ বলতে ধরো আমরা মাটিকে ধরলাম, তো মাটিতে এই পুষ্টি উপাদানগুলো গিয়ে জমা হইতেছে। এখন ওই মাটিতে পরবর্তীতে আরেকটা নতুন উদ্ভিদ তৈরি হইলো। এখন ওই উদ্ভিদটা মাটিতে যে পুষ্টি উপাদানগুলো ছিল ওগুলো তো আবার নিজেই নিয়ে নিল। তো আলটিমেটলি উদ্ভিদগুলোর মতো এই পুষ্টি উপাদান যেগুলো এই খাদকগুলোর মৃতদেহ থেকে আসছিল ওগুলো আবার উদ্ভিদের মধ্যে জমা হয়ে গেল।
এখন ওই উদ্ভিদ যখন আবার বড় হবে, ওই উদ্ভিদকে আবার কোনো প্রথম শ্রেণীর খাদক খাবে, তাহলে এই পুষ্টি উপাদানগুলো আবার প্রথম শ্রেণীর খাদকে গেল, আবার ওই প্রথম শ্রেণীর খাদককে দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, চতুর্থ শ্রেণীর খাদক, এরা কন্টিনিউসলি খেতে থাকবে। তো পুষ্টি উপাদানটা এইভাবে একটার পর আরেকটা খাদকে সাইক্লি ফ্লো হইতে থাকবে বা চক্রাকারে এইটা ঘুরতে থাকবে, এবং আলটিমেটলি এরা একদিন মারা যাবে। তখন মারা গেলে বিয়োজক বা ছত্রাক বা ব্যাকটেরিয়া যারা আছে তারা এদের দেহের উপর কাজ করে এদের দেহের যে জটিল উপাদানগুলো আছে এগুলো সরলীকরণ করবে এবং এদেরকে ডিকম্পোজ করে ফেলবে, মানে পচায় ফেলবে বা পরিবেশে মিশাই দেবে। তখন পরিবেশে মিশাই দিলে আবার সেম কাহিনী, উদ্ভিদ আবার এটাকে গ্রহণ করবে, আবার নতুন উদ্ভিদ হবে, ওই উদ্ভিদ থেকে আবার সেম কাহিনী চলতে থাকবে। তো এটা হইতেছে এখানকার পুষ্টি প্রবাহ, যেটা কিনা চক্রাকারে চলে। আচ্ছা, এখন পুষ্টি প্রবাহের পরে আমাদের দেখতে হবে হচ্ছে শক্তি প্রবাহ। তো শক্তি প্রবাহ আর পুষ্টি প্রবাহের মধ্যে বেসিক ডিফারেন্স একটা আছে। এখানে ধরো পুষ্টি প্রবাহের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই জিনিসটা চক্রাকারে ঘুরতেছে, এটা চক্রাকারে এইভাবে ঘুরতেছে। বাট শক্তি প্রবাহের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। ধরো তুমি একটা নর্মাল খাদ্য শৃঙ্খলের কথা চিন্তা করো, এখানে হইতেছে আছে সবুজ উদ্ভিদ, ঠিক আছে? সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য উৎপাদন করতেছে, ওকে, ঠিক আছে। দেন এই সবুজ উদ্ভিদকে খাইতেছে হচ্ছে একটা ফড়িং, ঠিক আছে? এই ফড়িংকে খাইতেছে হচ্ছে একটা ব্যাং, এই ব্যাংকে খাইতেছে একটা সাপ, ঠিক আছে? তো এইভাবে এটা হইতেছে সামনের দিকে আগাইতেছে। তো এই সবুজ উদ্ভিদ সাপোজ সূর্যের আলো থেকে 1000 ক্যালোরি শক্তি জমা করছে। কত ক্যালোরি? 1000 ক্যালোরি এখানে জমা করছে। দেন এই সবুজ উদ্ভিদ এই যে শক্তি নিজের মধ্যে জমা করছে, এই শক্তি কি পুরোটাই ফড়িংয়ের মধ্যে দিয়ে দিতে পারবে? পুরাটা দিয়ে দিতে পারবে না। এখানে ব্যাপার হইল কি, উদ্ভিদ নিজে খাদ্য তৈরি করছে তোমারে খাওয়ানোর জন্যে না নিজে খাওয়ার জন্যে? নিজে খাওয়ার জন্য অবশ্যই, কারো ঠেকা লাগে না তোমারে খাওয়ানোর। তো ও নিজে খাদ্য তৈরি করতেছে নিজের খাওয়ার জন্য, তো আলটিমেটলি 1000 ক্যালোরি শক্তি সে উৎপাদন করছে। তো ওখান থেকে সে তো আগে খাবে, খাওয়ার পরে তার কাজ সে ঠিক করার পরে যে ওই অংশটুকু অবশিষ্ট থাকবে সেই অংশটুকু ওর দেহে জমা থাকবে। তারপরে যখন অন্য প্রাণী বা অন্য কোনো জীব ওকে খাবে তখন ওই অংশটুকু ওই প্রাণী বা ওই জীবের মধ্যে প্রবাহিত হবে। এখন ধরো এখানে আমরা একটা রুল ইউজ করি যে এই একটা স্তর থেকে এই একটা স্তর, মানে খাদ্য শৃঙ্খলের এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, প্রত্যেকটা লেভেল হইতেছে এক একটা স্তর। তো আলটিমেটলি এই প্রত্যেকটা স্তর থেকে আরেকটা স্তরে যখন শক্তি স্থানান্তর হয় তখন 10% নিয়ম ফলো করে এই স্থানান্তরটা হয়ে থাকে। মানে এখানে এটা ধরো খাদ্য শৃঙ্খলে একটা স্তর, খাদ্য শৃঙ্খলে এটা একটা স্তর, এটাকে আমরা বলতে পারি একটা ট্রফিক লেভেল, ঠিক আছে? খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটা স্তরকে বলে হচ্ছে ট্রফিক লেভেল। তো এই ট্রফিক লেভেল থেকে এই ট্রফিক লেভেলে বা খাদ্য শৃঙ্খলে একটা স্তর থেকে আরেকটা স্তরে খাদ্যের যে শক্তি এটা যখন স্থানান্তর হইতেছে তখন 10% করে স্থানান্তর হয়। মানে 1000 ক্যালোরি সবুজ উদ্ভিদের মধ্যে যদি জমা থাকে তাহলে এর 10% কত? এর 10% হইতেছে 100। তো এইখানে 1000 ক্যালোরি জমা থাকলে এই ফড়িং যখন এই সবুজ উদ্ভিদকে খাবে তখন তার মধ্যে 100 ক্যালোরি শক্তি জমা হবে। সেম হইতে এই ফড়িংকে যখন ব্যাং খাবে তখন তার মধ্যে 10 ক্যালোরি, আর এই ব্যাংকে যখন সাপ খাবে তখন তার মধ্যে 1 ক্যালোরি শক্তি স্থানান্তরিত হবে। তো আলটিমেটলি প্রত্যেকবার এখানে তোমার 10% করে শক্তি যাইতেছে, বাদ বাকি শক্তি তাহলে কই যাইতেছে? ওই যে বললাম উদ্ভিদ নিজের কাজগুলো আগে ঠিক করতেছে, তারপরে বাদ বাকি যে শক্তি আছে ওইটা তোমারে দিতেছে। ধরো আমরা ফড়িংয়ের কথা যদি চিন্তা করি, ফড়িং এখানে পাইছে কত? 100 ক্যালোরি শক্তি, এটার মধ্যে সে নিজের কাজে ব্যবহার করতেছে তাইলে কত? 90। আর এখানে ডোনেট করতেছে কত? ব্যাংকে ডোনেট তো করতেছে না, ব্যাঙেরে মেরে খাই ফেলতেছে, তখন ব্যাং পাইতেছে আর কি 10 ক্যালোরি। তখন 90 ক্যালোরি দিয়ে কী করতেছে? এই হচ্ছে যা যা খাবার খাইতেছে এই খাদ্য হজম করতেছে, তারপরে ধরো চিন্তা করতেছে কেমনে শিকার করব, কই যাব, যদি আর ব্রেন নাই তাও ব্রেন স্ট্রম করতেছে, ব্রেনলেস ব্রেন স্ট্রমিং করতেছে, মানে পিকুলার ব্যাপার স্যাপার। যাই হোক, এখন এইখানে চিন্তা করতেছে, তারপরে ধরো এরা প্রজনন করতেছে,
এটার জন্য শক্তি ব্যয় হবে, দেন এটা রেচন করতেছে, এটার জন্য শক্তি ব্যয় হবে। তো আলটিমেটলি এই যে এইসব কাজ টাজ করতেছে, এগুলো যে অ্যাক্টিভিটি করতেছে, এগুলো শক্তি কই থেকে আসতেছে? এরকম আরও অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, এগুলো সব শক্তি এই যে 90 ক্যালোরি শক্তি পোর্শন আছে এইখান থেকে আসতেছে, বুঝছো? তো আলটিমেটলি এতটুকু শক্তি এখানে চলে গেল, বাদ বাকি যে 10 ক্যালোরি আছে এটা দিচ্ছে ব্যাঙে যেতেছে। সেম উইথ ব্যাং যে 10 ক্যালোরি পাইতেছে, এই 10 ক্যালোরির মধ্যে সে 9 ক্যালোরি বিভিন্ন কাজে ব্যয় করতেছে এবং 1 ক্যালোরি তার বডিতে জমা থাকতেছে। তো ব্যাংকে যখন সাপ খাইয়ে নিতেছে তখন সাপ ওই 1 ক্যালোরি পাইতেছে। তো আলটিমেটলি এই যে নিয়মটা আছে এটাকে বলি হচ্ছে আমরা 10% নিয়ম, ঠিক আছে? অনেকে আদর করে দেশ নেতার নিয়ম বলে, যাই হোক 10% নিয়ম। আচ্ছা ঠিক আছে, এটা কাজ আমরা তাইলে এখানে শক্তির প্রভাব মোটামুটি দেখে ফেললাম। এখন শক্তির প্রবাহের ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল করা দরকার। এখানে হইতেছে প্রত্যেকটা স্তরের শেষে একদম শেষে গিয়ে বিয়োজক উপস্থিত থাকে, তাই না? তো আলটিমেটলি এই যে ফড়িং, ব্যাং, সাপ এগুলো প্রত্যেকটা যখন একটা আরেকটা খাইতেছে, আলটিমেটলি এরা তো মারা যাবে একদিন। ফড়িংও মারা যাবে, ব্যাংও মারা যাবে, সাপও মারা যাবে। তো আলটিমেটলি এদের দেহ পচাবে কে? বিয়োজক। তো আলটিমেটলি ওই মোমেন্টে এদের দেহের মধ্যে যতটুকু শক্তি অবশিষ্ট থাকবে, বিয়োজক ওই শক্তিটা বাইরের পরিবেশে উন্মুক্ত করে দিবে, ঠিক আছে? যতটুকু শক্তি এখানে বিয়োজিত অবশিষ্ট থাকবে ওইটা বিয়োজক বাইরের পরিবেশে উন্মুক্ত করে দিবে। আমরা জানি কি শক্তি ধ্বংস হয় না, কিন্তু শক্তি পরিবর্তিত হয়, একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তিত হয়। তো আলটিমেটলি এই সব কাজের জন্য ফড়িংয়ের একটা নির্দিষ্ট শক্তি লাগছিল, ওইখানে একটা শক্তি ব্যয় হয়েছিল। ওই শক্তিটা এরপরে তাপ শক্তিতে পরিণত হয়ে পরিবেশে বের হয়ে যাবে। তো আলটিমেটলি এই যে শক্তিটা পরিবেশে বের হয়ে গেল, ওইটা ফড়িংয়ের দেহে আর ফেরত আসবে না। তো আলটিমেটলি ওইটা দেহের বাইরে চলে গেছে, ঠিক আছে? তাইলে ওই শক্তি এখান থেকে গেছে, তাইলে ওই শক্তিটা আর ফেরত আসতেছে না। তাইলে 90 ক্যালোরি শক্তি এগুলো কাজ করে তারপর এটা পরিবেশে চলে গেছে। তো 10 ক্যালোরি শক্তি এটা হইতেছে পরবর্তী স্তরে জাস্ট যাইতেছে, ঠিক আছে? তো আলটিমেটলি এই 10% নিয়ম অনুযায়ী একটা ট্রাফিক লেভেল বা খাদ্য শৃঙ্খলা একটা স্তর থেকে পরবর্তী স্তরে শক্তি স্থানান্তর হইতেছে, এবং এই শক্তিটা আলটিমেটলি সাপে বা চূড়ান্ত খাদকে গিয়ে যখন পৌঁছাইতেছে তখন এর মধ্যে যে অবশিষ্ট শক্তি থাকতেছে, বিয়োজক এটাকে পচায় দেওয়ার পরে অবশিষ্ট শক্তিটা বাইরের পরিবেশে উন্মুক্ত করে দিতেছে। তো আলটিমেটলি ওই শক্তিটা পরিবেশে চলে যেতেছে, ওই শক্তি আর কোথাও থাকতেছে না। তো পুষ্টি উপাদানের মতো ওইটা আবার মাটিতে যায় মিশতেছে না, এটা পরিবেশে চলে যেতেছে। তো আলটিমেটলি ইটস লস্ট। তো আলটিমেটলি এই যে শক্তির প্রভাব এটা চক্রাকারে ঘুরে না, এটা হইতেছে স্ট্রেট ফরওয়ার্ড সামনের দিকে আগে দিয়ে থাকে। তো এটা হইতেছে একমুখী, ঠিক আছে? এটা চক্রাকার না। এরপর আসো শক্তির পিরামিড। শক্তির পিরামিড হইতেছে এই সেম কাহিনী আর কি। তোমার ধরো প্রাইমারি কনজিউমার, দেন হইতেছে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, এই জিনিসগুলো একটা পিরামিড আকারে সাজানো হয়েছে। তুমি ধরো নর্মালি চিন্তা করো, ধরো হইতেছে তোমার একটা পরিবেশে তুমি থাকো, ওই পরিবেশে হইতেছে 100টা, ধরো 1000টা ধরো হইতেছে গাছ আছে, ছোট ছোট গাছ। এই গাছগুলাকে খায় হইতেছে 100টা পোকা, 100টা পোকাকে খায় হইতেছে তোমার 40টা ব্যাঙ, আর এই 40টা ব্যাঙকে খায় হইতেছে 10টা সাপ, আর এই 10টা সাপরে খায় হইতেছে 2টা চাইনিজ মানুষ। তাইলে এইটা হইতেছে একটা খাদ্য শৃঙ্খল না? কাজ, দেন পোকা, পোকার তারপরে খাইতেছে ব্যাং, ব্যাংরে খাইতেছে সাপ, সাপরে খাইতেছে মানুষ। তো আলটিমেটলি এটা হইতেছে একটা খাদ্য শৃঙ্খল, এবং এই খাদ্য শৃঙ্খল কী রকমের? এটা হইতেছে শিকারজীবী খাদ্য শৃঙ্খল। তো এই খাদ্য শৃঙ্খলের মধ্যে শুরু হইতেছে গাছ থেকে, শেষ হইতেছে মানুষে গিয়ে। তো এটা হচ্ছে প্রথম শ্রেণী খাদক, দ্বিতীয় শ্রেণী খাদক, তৃতীয় শ্রেণী খাদক, সর্বোচ্চ খাদক। তো আলটিমেটলি এখানে এদের যে সংখ্যাগুলা, এটা যদি আমরা প্লট করি, ধরো হইতেছে 1000 গাছ আছে, এটা যদি হইতেছে আমরা এখানে আঁকি, তাহলে হইতেছে এরকম অনেকগুলো আসবে, তাই না? এটা সংখ্যা অনেকগুলো হবে। দেন হইতেছে 100টা পোকা আছে, তাহলে এটার সংখ্যা কিছুটা কম হবে, এখান থেকে কিছুটা কম হবে। দেন 40টা ব্যাঙ আছে, এটা আর একটু কম হবে, এটা আর একটু কম হবে। দেন 10টা সাপ আছে, এটা আর একটু কম হবে। দেন 2টা চাইনিজ মানুষ আছে, এটা আরও কম হবে। তখন এই যে গঠনটা তোমরা এখানে দেখতে পাইতেছো, এই জিনিসটা দেখতে অনেকটা পিরামিডের মতো না? এই জিনিসটাকে বলতেছি হচ্ছে আমরা শক্তি পিরামিড। তো এই শক্তি পিরামিড দেখাইতেছে এই যে ট্রফিক লেভেলে যারা একটা পর একটা অবস্থিত, যে কে কারে খাইতেছে, ওইদের আমরা যদি সংখ্যা অনুযায়ী এখানে স্থাপন করি,
তাইলে এখানে আমরা যে পিরামিড পাইতেছি এটা হচ্ছে শক্তি পিরামিড। এখানে হচ্ছে প্রত্যেকটা লেভেল ইন্ডিকেট করে যে একটা ট্রফিক লেভেল, এই ট্রফিক লেভেল, পরবর্তী ট্রফিক লেভেল, এটা আরেকটা ট্রফিক লেভেল, এটা আরেকটা, এটা আরেকটা, প্রত্যেকটার মধ্যে শক্তি স্থানান্তরিত হইতেছে। এখান থেকে শক্তি এখানে যেতেছে, এখান থেকে শক্তি এখানে যেতেছে, এখান থেকে শক্তি এখানে যেতেছে, এখান থেকে এখানে যেতেছে। এর মধ্যে যদি 1000 ক্যালোরি শক্তি থাকে তাহলে এখানে যাবে 100 ক্যালোরি, এখানে 100 থাকলে এখানে যাবে 10, এখানে 10 থাকলে এখানে যাবে 1, এখানে 1 থাকলে এখানে যাবে 0.1। তো এটা হইতেছে শক্তি পিরামিড, ঠিক আছে। আর প্রত্যেকটা লেভেল, প্রত্যেকটাই হইতেছে এক একটা ট্রফিক লেভেল। এইটা একটা, এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, প্রত্যেকটাই হচ্ছে ট্রফিক লেভেল। আচ্ছা ঠিক আছে, এখান থেকে তোমরা একটা জিনিস খেয়াল রাখতে পারো, এই শক্তি প্রবাহ দিয়ে মনে রাখতে পারো যে একটা খাদ্য শৃঙ্খলে তোমার চেইনটা অনেক বেশি লম্বা হয় না কেন। চেইন বা হচ্ছে এখানে যদি খাদক সংখ্যা অনেক বেশি হয়, মানে ধরো তৃতীয় শ্রেণীর খাদক দিলাম, তুমি হচ্ছে মানে অনেকে কোয়েশ্চেন করে যে ভাই চতুর্থ শ্রেণীর খাদক, পঞ্চম শ্রেণীর খাদক এসব দেন। তো আলটিমেটলি এগুলো দিলে প্রবলেমটা কোথায়, যত খাদক বাড়বে শক্তি তত কমবে। মানে ধরো এখানে 1000 ক্যালোরি ছিল, এই হইতেছে মানুষ, এ হচ্ছে চতুর্থ শ্রেণীর খাদকের সমান বা সর্বোচ্চ খাদক, এখানে ও হইতেছে 0.1 পাইতেছে। তাইলে এর পরে যদি আরেকজনের বসো তাইলে ও আরও কম পাইতেছে, মানে কত ন্যূনতম খাদ্য পাইতেছে, দেখতেছো। তো আলটিমেটলি এখানে যদি খাদ্য শৃঙ্খলে খাদকের সিরিয়ালটা অনেক বেশি লম্বা হয় তাহলে এদের শক্তি প্রাপ্যতা অনেক কম হবে। তো আলটিমেটলি এই যে শক্তি প্রাপ্যতা কন্টিনিউসলি কমতে থাকে, এই জন্যে খাদ্য শৃঙ্খলগুলো অনেক বেশি লম্বা হইতে পারে না। যদি এরপরে কোনো খাদক থেকেও থাকে, ওই খাদকটা কন্টিনিউয়াসলি বেশি শক্তি পাবে না, কারণ তার এখানে শক্তি প্রবাহ এমনিতেই কম। এখানে হইতেছে সে যে আরে খাইতেছে সেই পাইতেছে 0.1 ক্যালোরি, এখন সে তো আরও কম পাবে, সেটার আরও 10% পাবে, তাহলে কত কম শক্তি, তাহলে ওই শক্তি দিয়ে তো সে টিকতে পারবে না। তো আলটিমেটলি এই জন্যে ফুড চেইন বা খাদ্য শৃঙ্খলগুলো অনেক বেশি লম্বা হয় না, কারণ যদি বেশি লম্বা হয় তাইলে শেষের দিকে যে খাদকগুলো থাকবে তারা বেশি শক্তি পাবে না, ঠিক আছে। এই জন্যে খাদ্য শৃঙ্খলগুলো অনেক বেশি লম্বা হয় না, বুঝছো। তাহলে আমাদের শক্তি পিরামিডের কনসেপ্ট এখানে মোটামুটি ডান। এখন আসলে জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য আসলে তেমন কিছু বোঝার নাই। জীববৈচিত্র্য থেকে বোঝায় কি, তোমার হইতেছে চারপাশে অনেকগুলো জীব আছে, এক একটা এক এক রকমের বৈশিষ্ট্যযুক্ত, এরাই হইতেছে জীববৈচিত্র্য। এখন জীববৈচিত্র্যের মধ্যে আমরা যদি ক্যাটেগরাইজগুলি পড়ি তাহলে হচ্ছে এখানে 3টা মেজর ধরন আমরা দিতে পারি, ঠিক আছে। এখানে 3টা মেজর কী কী ধরন থাকতে পারে, একটা হইতেছে প্রজাতিগত, একটা হইতেছে বংশগতীয়, আরেকটা হইতে পারে কি, আরেকটা হইতে পারে বাস্তুতান্ত্রিক। এই 3টা খুবই ইজি আসলে। প্রজাতিগত এটা বলতে কি বুঝাইতেছে, তোমার আশেপাশে দেখো কত ধরনের প্রজাতি আছে। তোমার আশেপাশে ধরো তোমার এলাকার কথা চিন্তা করো, তোমার এলাকায় কুকুর আছে, বিড়াল আছে, মানুষ আছে, গাছপালা আছে 10-20 রকমের। তো আলটিমেটলি প্রত্যেকটাই হইতেছে এক একটা নির্দিষ্ট প্রজাতি। তো আলটিমেটলি কোনো একটা জায়গায় এই যে প্রজাতিগত যে বৈচিত্র্য আছে এটাকে আমরা বলতেছি প্রজাতিগত তোমার জীববৈচিত্র্য। তো এটা হইতেছে সিম্পল। দেন বংশগতীয় বলতে কি বুঝাইতেছে, বংশগতীয় জীববৈচিত্র্য বলতে একটা প্রজাতির মধ্যে যত সদস্য আছে সবাই কি সেম দেখতে বা সবার কি বৈশিষ্ট্য সেম, সবার বৈশিষ্ট্য সেম হয় না, এক একটা এক এক রকম বৈশিষ্ট্য হয়ে থাকে, এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম হয়ে থাকে। এখন এই যে ধরো একটা প্রজাতির মধ্যে তোমার দেশে ধরো তুমি দেশে মানুষের কথা চিন্তা করো, মেসিরে দেখো, রোনালদোরে দেখো, নেইমারে দেখো, এমবাপ্পেরে দেখো, সবাই মানুষ কিন্তু সবাই সেম না, কিছু না কিছু বৈশিষ্ট্য আলাদা আছে। তো আলটিমেটলি একই প্রজাতির সদস্যদের মধ্যে বৈশিষ্ট্য ভিন্নতার কারণে যে বৈচিত্র্য দেখা যায় সেটাকে বলে হইতেছে আমরা বংশগতীয় জীববৈচিত্র্য। এরপর আসো বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বলতে কি বুঝাইতেছে, তোমার বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমগুলো এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে। ধরো হচ্ছে আমরা একটু আগে দেখলাম হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র, তো পুকুরের মধ্যে আমরা দেখছি মাছ আছে, দেন হইতেছে এখানে ছোটোখাটো কিছু পোকামাকড় আছে, ছোটো মাছ আছে, এই টাইপের জিনিসপাতিগুলো আছে। এখন ধরো পাহাড়ের একটা বাস্তুতন্ত্র আমরা দেখতেছি, এখন পাহাড়ে কি মাছ থাকবে, পাহাড়ে তো মাছ থাকবে না। পাহাড়ে হইতেছে ধরো ওখানে ভাল্লুক থাকবে, দেন হইতেছে ওখানে হরিণ থাকতে পারে না, হরিণ হইতেছে ওই যে কিছু ওই সাইবেরিয়াতে কিছু হরিণ থাকে না কেমন জানি, যাই হোক কিছু একটা থাকে। তো আলটিমেটলি মেইন কথা হইলো কি,
বাস্তুতন্ত্র সমুদ্রের হইতে পারে, সমুদ্রে যেই জায়গা আছে ওইখানে যে সকল উদ্ভিদ জন্মায় বা ওখানে যে সকল প্রাণী থাকে এটা আলাদা। যেইগুলো তোমার মরুভূমি ওই জায়গায় যে উদ্ভিদ জন্মায় ওইখানে যে প্রাণীগুলো থাকে এগুলো আলাদা। সেম হইতে তোমার অন্যান্য যে এরিয়াগুলো আছে এই এরিয়াগুলোতে যে উদ্ভিদ জন্মায় যে প্রাণীগুলো থাকে এগুলোও আলাদা আলাদা হয়। তো আলটিমেটলি এই জায়গাগুলো বিশেষ ধরনের যে এলাকাগুলো এগুলো কি বলতেছি আমরা একটা বাস্তুতন্ত্র, এবং এই সব জায়গায় যে সকল উদ্ভিদ জন্মায় দেন এখানে যেই সকল প্রাণী থাকে এগুলোও এক এক ধরনের হয়। তো আলটিমেটলি মরুভূমির যে প্রাণী দেন ওখানে যে উদ্ভিদ এইটা আলাদা, সেম পাহাড়ের যে প্রাণী উদ্ভিদ এটা আলাদা। তো আলটিমেটলি আমরা বলতে পারি যে বাস্তুতন্ত্র অনুযায়ী এক একটা বাস্তুতন্ত্রে এক এক ধরনের উদ্ভিদ এক এক ধরনের প্রাণী পাওয়া যাবে। তো আলটিমেটলি বাস্তুতন্ত্রগুলোর মধ্যে প্রাণী এবং উদ্ভিদের বৈচিত্র্য আছে। তো আলটিমেটলি ওইখানকার যে প্রজাতি মানে মরুভূমিতে যে সকল প্রজাতি বসবাস করে উদ্ভিদের প্রাণীর, সেম হইতে যেগুলো তোমার সমুদ্রে, সেম হইতে যেগুলো পাহাড়ে, এ সকল ক্ষেত্রে যে সকল প্রজাতি বসবাস করতেছে এগুলো এক একটা এক এক রকম হয়ে থাকে, এবং এদের মধ্যে এই যে ভিন্নতা এটা হইতেছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। কারণ জীব এবং প্রাণী এগুলা বাস্তুতন্ত্র থেকে বাস্তুতন্ত্রে ভ্যারি করতেছে, এক এক বাস্তুতন্ত্রে এক এক রকম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। দেন জীববৈচিত্র্য এবং স্থিতিশীলতা, এটা আসলে জীববৈচিত্র্যের গুরুত্ব। জীববৈচিত্র্যের গুরুত্ব অনেক। জীববৈচিত্র্য বলতে বোঝায় কি একটা জায়গায় অনেক ধরনের প্রাণী বসবাস আছে, এটাকে বলতেছি হচ্ছে আমরা জীববৈচিত্র্য, তাই না? তো আলটিমেটলি এই যে জীববৈচিত্র্যের ব্যাপারটা আমরা এখানে দেখতেছি, এটার গুরুত্ব কি? আমরা জীববৈচিত্র্য মানে বুঝতেছি অনেক ধরনের প্রাণীর একটা বিন্যাস। এখন প্রত্যেকটা প্রাণীরই কিছু না কিছু গুরুত্ব থাকে পরিবেশে। যেরকম ধরো শকুন, দেন শেয়াল, হায়না, এই টাইপের যে ধাঙর টাইপের প্রাণী আছে বা স্ক্যাভেঞ্জার যাদের আমরা বলি, তাদের কাজটা অত ভালো না, কিন্তু তাদের কাজে গুরুত্ব আছে। কেমন? তারা পরিবেশটা সংরক্ষণে সাহায্য করতেছে, পরিবেশটা নির্দিষ্ট একটা পরিচ্ছন্নতা বজায় রাখতেছে, এটা তাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। তো আলটিমেটলি এদের যদি সংখ্যা কমতে থাকে তাইলে আলটিমেটলি কি হবে? এইখানে ময়লা আবর্জনা বাড়তে থাকবে এবং পরিবেশ দূষণ বাড়বে। সেম হইতে ধরো পেঁচার সংখ্যা অনেক জায়গায় কমে যেতেছে, বা এগুলো পাচারকারীরা পাচার করে দিতেছে, এই জন্য প্রচুর পরিমাণে মারা যেতেছে বা মেরে ফেলা হইতেছে। তো এটার একটা ড্রব্যাক কি, খারাপ দিক কি? গ্রামে গঞ্জে এইসব পেঁচারা থাকে, তাই না? তো আলটিমেটলি এরা কি করে? ইঁদুর খায়। এখন ইঁদুর কি করতেছে? ইঁদুর হইতেছে কৃষকের যে ধান বা যেগুলো হইতেছে শস্য তারা চাষ করে এগুলো নষ্ট করে। তো আলটিমেটলি এই পেঁচায় ইঁদুর খেয়ে ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে, এর ফলে কৃষকের এই ক্ষয়ক্ষতিগুলো হয় না। এখন যদি কোনো কারণে এই পেঁচার সংখ্যা কমতে থাকে বা এই ধরনের ইঁদুর বা এইসব শস্যে যে সকল পোকামাকড় হয়, এইসব পোকামাকড় খায় যে সকল পাখি, দেন হইতেছে এই যে পেঁচা, এদের সংখ্যা যদি কমতে থাকে তাহলে আলটিমেটলি কী হবে? এই সকল পোকামাকড় যেগুলো শস্যকে আক্রমণ করে এদের সংখ্যা বাড়বে, ইঁদুরের সংখ্যা বাড়বে, শস্যের ক্ষতি হবে, শস্যের ক্ষতি হলে কৃষকের ক্ষতি হবে, কৃষকের ক্ষতি হলে ফসলের দাম বাড়বে, তোমার লস হবে। দেন এই সবের কারণে কৃষক বেশি বেশি করে তোমার কীটনাশক এগুলো স্প্রে করবে, ওটার জন্য খাওয়ার উপর খারাপ প্রভাব পড়বে, আলটিমেটলি তোমার উপর খারাপ প্রভাব পড়বে। তো আলটিমেটলি এইভাবে জীববৈচিত্র্য যদি ক্ষতিগ্রস্ত হয় আলটিমেটলি আমরা ক্ষতিগ্রস্ত হব। তো আলটিমেটলি এই জিনিসটাই হইতেছে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো আলটিমেটলি বইয়ে যেটা আছে এটা হচ্ছে তোমরা একবার রিডিং পড়বা, এখানে জীববৈচিত্র্য এবং স্থিতিশীলতা, এটা রিডিং পড়লেই ইনাফ। এখান থেকে যদি কিছু আসে তুমি নিজে বানায় লিখে দিতে পারবে, আসলে এটা পড়ার না তেমন কিছু দরকার নাই। এরপরে আসো তোমার মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন। আচ্ছা, মিথস্ক্রিয়া বলতে তাইলে কি বোঝায়? মিথস্ক্রিয়া হইতেছে ধরো পরিবেশে এক একটা জীব একটার সাথে আরেকটা বিভিন্ন ইন্টারাকশনের মধ্যে থাকে, একটার সাথে আরেকটা বিভিন্নভাবে কানেক্টেড। তো এই কানেকশনটাই হইতেছে মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়ার ধরন কী কী হইতে পারে? ধরো হইতেছে একটা শৈবাল আর একটা ছত্রাক একসাথে বসবাস করতেছে, একটা শৈবাল আর একটা ছত্রাক একসাথে বসবাস করতেছে। এখন শৈবাল আর ছত্রাক একসাথে যদি বসবাস করে তাহলে এই গঠনটাকে আমরা বলে দিতেছে লাইকেন। ঠিক আছে, এটাকে বলে দিতেছে আমরা লাইকেন। এখন এই গঠনটার মধ্যে সুবিধাটা কি? ধরো এইটা হইতেছে, আমরা ধরে নিতেছি এটা হইতেছে একটা গঠন, এটা হইতেছে পুরাটা মিলে হইতেছে একটা ছত্রাক। এটা হইতেছে এই অংশে শৈবালটা বসবাস করতেছে, এই অংশে শৈবাল আছে আর নিচের অংশে ধরো ছত্রাক আছে। তো শৈবাল যেহেতু সবুজ রঙের পদার্থ তাহলে এটা খাদ্য উৎপাদন করবে। তো খাদ্য উৎপাদন করে, আর শৈবাল আছে কার মধ্যে? ছত্রাকের মধ্যে। তো আলটিমেটলি দেখো শৈবাল ছত্রাকের একটা বাসার মতো বানায় ফেলছে। তো আলটিমেটলি ছত্রাক থেকে শৈবালটা পাইতেছে শেল্টার,
নিরাপত্তা পাইতেছে। তারপরে ছত্রাক যখন শ্বসন করে, শ্বসন করলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। ওই কার্বন ডাইঅক্সাইডটা শৈবাল নিজে গ্রহণ করে সালোক সংশ্লেষণ করার জন্য। আবার সালোক সংশ্লেষণ করে যে শক্তি উৎপাদন করে, ওই শক্তি আর খাদ্য যেটা উৎপাদন করতেছে ওইটা আবার শৈবাল দিতেছে ছত্রাককে। আবার শৈবাল যে অক্সিজেন তৈরি করতেছে, ও অক্সিজেন আবার দিতেছে ছত্রাককে। তো আলটিমেটলি ছত্রাকও কিছু কাজ করতেছে যেটার কারণে শৈবাল উপকৃত হইতেছে, শৈবালও কিছু কাজ করতেছে যেটার কারণে ছত্রাক উপকৃত হইতেছে। এইরকমভাবে জীবজগতে বিভিন্ন জীব একটা আরেকটার সাথে সম্পর্কিত থাকে এবং একটা আরেকটার কাজে আসে। তো এই ধরনের অবস্থানকে আমরা বলেছি সহাবস্থান বা মিথস্ক্রিয়া, ঠিক আছে। আর এই সকল জীব যারা সহাবস্থান করতেছে তাদেরকে আমরা বলি সহাবস্থানকারী জীব, ঠিক আছে। এরপরে এখানে আমাদের কয়েকটা টাইপস দেখা লাগবে, ঠিক আছে। এখানে টাইপসগুলো হইতেছে আমাদের দুই ধরনের হইতে পারে। এই সহাবস্থান দুই ধরনের হইতে পারে, বিজ্ঞানী ওডাম এদের নাম টাম দিছে। তো একটা হচ্ছে ধনাত্মক, লেখার তো পুরো 12টা বেজে গেছে এটা। আচ্ছা, একটা হইতেছে এবারে কি ধনাত্মক, আরেকটা হইতেছে ঋণাত্মক। তো ধনাত্মকের দুইটা উদাহরণ আমাদের বইয়ে দেওয়া আছে। একটা হইতেছে মিউচুয়ালিজম, আরেকটা হচ্ছে কমনসেলিজম। তো মিউচুয়ালিজমে কি হয়, দুইটা প্রাণী একটার সাথে আরেকটা কানেক্টেড এবং তারা একটার সাথে আরেকটা দুইজনই পরস্পরের উপকারে আসে। একজন একটা কাজ করতেছে, এর কারণে অন্যজন উপকৃত হইতেছে, অন্যজন আরেকটা কাজ করতেছে, এর ফলে আরেকজন উপকৃত হইতেছে। যেরকম শৈবাল ছত্রাকের যেটা দেখলাম, এটা হইতেছে মিউচুয়ালিজমের একটা উদাহরণ। তোমাদের বইয়ে আরেকটা উদাহরণ দিয়ে আছে, এটা অনেকে বুঝো না, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এটা হইতেছে দেখতেছো মূল, একটা গাছের মূল, এবং এই মূলে হইতেছে এরকম গোল গোল কিছু জিনিসপাতি দেখা যাইতেছে। এগুলো অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া তৈরি করছে। তো এখন মূলটাকে তুমি যদি একটা নির্দিষ্ট জায়গায় কেটে নাও, কেটে একটা টুকরা তুমি বের করে নিয়ে এসে দেখো, তাহলে দেখা যাবে এই যে ফোলা অংশে যেটা আছে, ফোলা অংশের একটা কর্নারে মূল আছে এবং বাদবাকি যে ফোলা অংশ এটার মধ্যে ব্যাকটেরিয়া জমে আছে, এবং এই অংশটুকু বলতেছি হচ্ছে আমরা নডিউল। এই ব্যাকটেরিয়া কী করতেছে, বাতাসের মধ্যে অনেক পরিমাণে নাইট্রোজেন থাকে। এই নাইট্রোজেন উদ্ভিদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা যে উদ্ভিদে আছে যে ইউরিয়া দিই, ইউরিয়া মূলত নাইট্রোজেন উদ্ভিদকে সাপ্লাই করে। তো আলটিমেটলি বাতাসের মধ্যে আমরা জানি 78% নাইট্রোজেন থাকে। তো আলটিমেটলি বাতাসে নাইট্রোজেন অনেক অ্যাভেলেবেল। এখন এই নাইট্রোজেনটা আমাদের পাঠাইতে হবে উদ্ভিদের কাছে। এখন এই কাজটা করে দিতেছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কী করতেছে, বাতাস থেকে নাইট্রোজেন নিজে সংগ্রহ করতেছে এবং নিজে সেইটা সংগ্রহ করে সে কী করতেছে, নিজে সেটা সে সংগ্রহ করে উদ্ভিদকে সাপ্লাই দিতেছে। এর ফলে উদ্ভিদ ওই নাইট্রোজেনটাকে কাজে লাগাইতে পারতেছে। বিনিময়ে উদ্ভিদ এই যে ব্যাকটেরিয়া এখানে জমা আছে, ব্যাকটেরিয়াকে দিতেছে খাদ্য। তো আলটিমেটলি ব্যাকটেরিয়া উপকৃত হইতেছে, দেন এখানে যে উদ্ভিদ আছে উদ্ভিদে উপকৃত হইতেছে। এটা হইতেছে তাইলে কি মিউচুয়ালিজম। আরও দ্বিতীয় উদাহরণ আছে, এটা তুমি নিজেই পড়ে নিতে পারবা, ওইটা তেমন হার্ড না। এটা আসলে গল্প করে পড়ানোর চ্যাপ্টার, আসলে তেমন কিছুই নাই। বেশি পড়াইলে তোমরা বিরক্ত হয়ে যাও আর কি। অফলাইনে পড়াইলে পোলাপান করে যে ভাই এইসব পড়া না লাগে। যাই হোক, কিছু জিনিসপাতি বুঝাই দিতেছি, দেন হইতেছে তোমরা নিজেরা পড়ে নিবা। তারপরে আসো কমনসেলিজম। কমনসেলিজম হইতেছে একই ধরনের ধনাত্মক আন্তঃক্রিয়া বা ধনাত্মক সহাবস্থান। এইখানে ব্যাপার হলো কি, এখানে দুইজনই উপকৃত হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। একজন উপকৃত হবে, আরেকজন উপকৃত না হইতে পারে, কিন্তু ক্ষতি করবে না, ঠিক আছে। যেরকম ধরো ওই যে রোহিণী উদ্ভিদের একটা উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে। রোহিণী উদ্ভিদকে ধরো হইতেছে একটা গাছ আছে, এই ধরো একটা বড় গাছ, আর রোহিণী উদ্ভিদ এটাকে কি করবে, এটার চারিদিকে এইভাবে পেঁচায় এটার উপরে উঠে যাবে, এবং উঠে এখানে যেহেতু সে হইতেছে প্যাচে উপরে উঠতেছে, তাইলে উপরে যেহেতু উঠতেছে তাইলে বেশি সূর্যের আলো পাবে, তাহলে বেশি সূর্যের আলো পাইলে বেশি খাদ্য তৈরি করতে পারবে। এই হইতেছে একটা সুবিধা। তো আলটিমেটলি এরে ব্যবহার করে, মানে এই পিঙ্ক কালারের গাছকে আশ্রয় করে সে উপর থেকে সূর্যের আলো নিয়ে নিজে খাদ্য তৈরি করতেছে। তো আলটিমেটলি সে পরাশ্রয়ী কিন্তু পরভোজী না, সে অন্যের সাহায্য নিতেছে, নিয়ে সে নিজের কাজ করতেছে। এমন না যে এই পিঙ্ক কালারের উদ্ভিদ থেকে সে খাবার মেরে দিতেছে। তো আলটিমেটলি সে একটা উপকার পাইতেছে, কিন্তু পিঙ্ক কালার উদ্ভিদ এর থেকে তেমন উপকার কিছু পাইতেছে না। তো আলটিমেটলি একজন উপকার পাইতেছে, কিন্তু আরেকজন উপকার না পেলেও ক্ষতির শিকার হইতেছে না। তো এটাই হইতেছে কমনসেলিজম, ঠিক আছে। ঋণাত্মক আন্তঃক্রিয়া তোমাদের বইয়ে দিয়ে আছে কয়েকটি টাইপের। এখানে ঋণাত্মক আন্তঃক্রিয়া আমরা দেখবো হইতেছে তিনটে টাইপের। একটা হইতেছে শোষণ,
একটা হইতেছে প্রতিযোগিতা, আরেকটা হইতেছে অ্যান্টিবায়োসিস। তো শোষণ, প্রতিযোগিতা, অ্যান্টিবায়োসিস, এই তিনটার মধ্যে তোমার শোষণ যে জিনিসটা আছে এটা কি বোঝায়? যদি কোনো একটা উদ্ভিদ, ঠিক আছে, কোনো একটা উদ্ভিদ অন্য আরেকটা উদ্ভিদ থেকে খাদ্য শোষণ করে খায়, সে খাদ্য তৈরি করতেছে না কিন্তু অন্য উদ্ভিদ থেকে খাদ্য শোষণ করে খাইতেছে, তাইলে এই ঘটনাটাকে বলবো হইতেছে আমরা শোষণ। তো এটা হয় কি করে? এখানে কিছু কিছু উদ্ভিদ থাকে, যেরকম হচ্ছে স্বর্ণলতার উদাহরণ দেওয়া আছে তোমাদের বইয়ে। ধরো হইতেছে একটা উদ্ভিদ, এটার উপরে স্বর্ণলতা জন্মাইছে, এখানে ধরো স্বর্ণলতা আছে, এইটা থেকে কিছু চোষক অঙ্গ বের হবে, কিছু চোষক অঙ্গ বের হবে এখান থেকে। এরা কি করবে? এই নালীগুলা তোমার উদ্ভিদের এই যে হলুদ রঙের উদ্ভিদ যা, মানে হোস্ট উদ্ভিদ যা, পোষক উদ্ভিদ যেটা আছে, এটার মধ্যে ঢুকে এখান থেকে কিছু খাদ্য শোষণ করে এই স্বর্ণলতারে দিবে। তো আলটিমেটলি এই স্বর্ণলতা এই চোষক অঙ্গ দিয়ে পোষক উদ্ভিদ থেকে খাদ্য শোষণ করে নিজে খাইতেছে। তো এটা হইতেছে শোষণ। তো এই যে চোষক অঙ্গ যেগুলো আছে, এগুলো একটা নাম আছে, এদেরকে বলে দিতেছে আমরা হস্টোরিয়া। ঠিক আছে, হস্টোরিয়া, হস্টোরিয়া বা হস্টোরিয়াম। যদি কোনো কিছুর নামে শেষে আম থাকে তাহলে এটা বোঝায় এক বচন। ঠিক আছে, তো হস্টোরিয়াম মানে হইতেছে একটা হস্টোরিয়া, মানে হস্টোরিয়ার এক বচন আর কি। আচ্ছা, প্রতিযোগিতা বলতে কি বোঝায়? যে কোনো একটা জায়গায় নির্দিষ্ট সংখ্যক প্রাণী বা জীব যদি বসবাস করে, তাহলে তাদের মধ্যে খাদ্য, বাসস্থান, এরকম যা যা ফ্যাসিলিটিস বেঁচে থাকার জন্য দরকার, এগুলো নিয়ে প্রতিযোগিতা হয়। তো আলটিমেটলি প্রতিযোগিতা যদি হয়, তাইলে ওদের মধ্যে যে ফিটেস্ট বা সবচেয়ে বেশি উপযোগী সেই বেঁচে থাকবে, এবং যে কম উপযোগী বা যে কম শক্তিশালী সে বেশি দিন বেঁচে থাকবে না। তো এটাই হচ্ছে প্রতিযোগিতা। যদি অনেকগুলো জীব একসাথে থাকে এক জায়গায় এবং তাদের মধ্যে খাদ্য, বাসস্থান এগুলো নিয়ে সংকট বা মারামারি হয়, তাহলে সংগ্রাম করে যে উপযোগী সেই টিকে থাকবে এবং যারা দুর্বল এরা টিকে থাকবে না। তো আলটিমেটলি এই প্রতিযোগিতার ফলে যেগুলো দুর্বল প্রাণী বা দুর্বল জীব আছে এরা মারা পড়বে। দেন অ্যান্টিবায়োসিস। অ্যান্টিবায়োসিস এই জিনিসটা কি? যদি কোনো একটা জীব কর্তৃক নিঃসৃত কিছু রাসায়নিক পদার্থের কারণে অন্য একটা জীবের গ্রোথ বা বৃদ্ধি ব্যাহত হয়, তাহলে এই জিনিসটাকে বলে দিতেছে আমরা অ্যান্টিবায়োসিস। তো এটা হইতেছে আমাদের লাস্ট ছবি। এখানে তোমরা একটা জিনিস দেখো, এখানে একটা ব্যাকটেরিয়া ফিল্ম দেখতেছো, এখানে নীল রঙের যে অংশটুকু আছে পুরোটাই হইতেছে ব্যাকটেরিয়া দিয়ে ভরা। এখানে সাদা সাদা যে অংশটুকু আছে এগুলো হইতেছে এক একটা অ্যান্টিবায়োটিক এরিয়া। এগুলো হইতেছে ছত্রাক এখানে থাকতে পারে বা বিভিন্ন ধরনের জিনিস এখানে রাখা থাকতে পারে, যারা হইতেছে অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক্স তৈরি করতেছে। এই অ্যান্টিবায়োটিক্সগুলো তৈরি হওয়ার কারণে দেখো ধীরে ধীরে এই যে নীল রঙের যে ব্যাকটেরিয়ার অঞ্চল আছে এগুলো হইতেছে ধীরে ধীরে ক্ষয় হয়ে যেতেছে। তো আলটিমেটলি নীল কালারের অংশগুলো বুঝাইতেছিল যে ব্যাকটেরিয়া এখানে বসবাস করতেছে, আর সাদা কালারের অংশটুকু হইতেছে অ্যান্টিবায়োটিক ছিল। তো অ্যান্টিবায়োটিকের প্রভাবে অ্যান্টিবায়োটিকগুলো কী করতেছে? এখানে কিছু রাসায়নিক পদার্থ বের করতেছে, যার কারণে ব্যাকটেরিয়া মারা যেতেছে। ব্যাকটেরিয়া মারা যাওয়ার কারণে এখানে নীল রঙের গাঢ়ত্ব দেখো কমে যাইতেছে এবং এটা ফ্যাকাশে হয়ে যাইতেছে। তো এই ঘটনাটাকে আমরা বলতেছি অ্যান্টিবায়োসিস। তো এখানে এই অ্যান্টিবায়োটিক্স এর সোর্স হিসেবে পেনিসিলিন ব্যবহার করা যেতে পারে বা অন্য কোনো ছত্রাক ব্যবহার করা যেতে পারে। তারা অ্যাকচুয়ালি এখানে কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ করতেছে, যার কারণে এখানে যে ব্যাকটেরিয়া উপস্থিত ছিল ব্যাকটেরিয়াগুলোর গ্রোথ হইতেছে না এবং তারা মারা যাইতেছে। ঠিক আছে, তো এই প্রসেসটার ফলে একটা জীবের কারণে আরেকটা জীবের মৃত্যু ঘটতেছে। তো এইটা হইতেছে ঋণাত্মক মিউচুয়ালিজম, কারণ একজনের ঋণাত্মক মিউচুয়ালিজম না, ঋণাত্মক আন্তঃক্রিয়া অ্যাকচুয়ালি। তো আলটিমেটলি এখানে হইতেছে কি একজনের প্রভাবে আরেকজনের গ্রোথ হইতেছে না বা একজনের প্রভাবে আরেকজন মারা যেতেছে। সো আলটিমেটলি এটি হইতেছে আমাদের অ্যান্টিবায়োসিস। তো এখান থেকে আমাদের সব কিছু পড়াশোনা শেষ। তাইলে তো এই চ্যাপ্টারের পরে আমরা একটা সিকিউ আর এমসিকিউ সলভ ক্লাস করাবো। আপাতত আজকের ক্লাসে এতটুকুই আমরা শেষ করতেছি। এখানে কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সবাইকে।